আমরা আজকে প্রথমে রিফ্র্যাকশন থ্রু কার্ভ সারফেসে কনভেক্সের যে পার্টটা তোমাদেরকে আমি নিজেদেরকে বাড়িতে করতে বলেছিলাম, তো এবং তারপরে ওটার নোটটা আমি তোমাদেরকে পাঠিয়েছি, তো সেটার আন্ডারস্ট্যান্ডিংটা এখন আমরা কমপ্লিট করব প্রথমে। তারপরে লেন্সের যে নিউমেরিক্যালসগুলো ছিল, তার মধ্যে থেকে যেগুলোতে তোমাদের ডাউট তৈরি হয়েছে, যেগুলো করতে পারোনি, সেই প্রবলেমগুলো তারপরে আমি দেখিয়ে দেবো। যারা ক্লাসে আসছো তারা প্রত্যেকে ফুল নেম কমেন্ট বক্সে টাইপ করবে। গুড ইভিনিং টু অল। আর প্রত্যেকেই কিন্তু আমাদের ফেসবুকের যে ক্লোজড গ্রুপটা যেটা আমি তৈরি করেছি, সেটাতে কিন্তু রিকুইজিশন, জয়েনিং রিকুইজিশন পাঠাবে, পাঠিয়ে রাখবে, এবং সেখানে একটা কোয়েশ্চেন আছে, কোন নাম কি, কোন ক্লাসে পড়ছো, স্কুলের নাম কি, তো সেই ইনফরমেশনগুলো অতি অবশ্যই ওখানে দেবে। আদারওয়াইজ কিন্তু আমি খুব যাদেরকে মানে একদম প্রোফাইলের থেকেই চিনি, সেরকম ছাড়া যাদেরকে একদম অন্য প্রোফাইল থেকে হয়তো ফেসবুক অ্যাক্সেস করছে বা কিছু, আমি বুঝতে পারছি না বা অতটা আমি ফ্যামিলিয়ার নই প্রোফাইলটার সম্বন্ধে, তো তাদেরকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, ঠিক আছে? তার কারণ নেক্সট উইকের থেকে আমি ইলেকট্রনিক্সের পোর্শনটা শুরু করব। তো ইলেকট্রনিক্স বা এই যে পোর্শনটা আছে, তো সেটা আহ, একটু অন্যরকমভাবেই আমরা করতে চাইছি। তাহলে রিফ্র্যাকশন থ্রু কার্ভ সারফেস কনভেক্স যদি হয়, সারফেসের টাইপটা এরকম। তো এখান থেকে কোনো একটা রে অফ লাইট যদি এখানে ইনসিডেন্ট করে, তাহলে আবার রিফ্র্যাক্টেড হয়ে এরকম একটা পয়েন্টে গিয়ে মিট করবে। তো আমরা যেটা করছি এখানে সেটা হচ্ছে, ধরো এই যে সারফেসটা আছে, এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, তার উপরে যেটা পারপেন্ডিকুলার সেটাই তো এখানে রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে সেটা ধরো এরকম ভাবে আসবে। তাহলে এটা রেডিয়াস অফ কার্ভেচার, আর পয়েন্ট সিটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এটা অবজেক্ট ও, এটা ইমেজ আই। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর। এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, তার কারণ এটা হচ্ছে ইনসিডেন্ট রে আর নর্মালের সঙ্গে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, তার কারণ এটা রিফ্র্যাক্টেড রে আর নর্মালের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল। আর এখানে আমরা একটা অ্যাঙ্গেল নিচ্ছি, এটা হচ্ছে থিটা। এইখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, এইখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। তো এবার যদি আমরা স্নেলস লকে অ্যাপ্লাই করি, তাহলে কি আসছে, μ1 sin i ইজ ইকুয়াল টু μ2 sin r, ঠিক আছে? এই পয়েন্টটার নাম আমি দিয়ে দিলাম a, এই পয়েন্টটার নাম দিচ্ছি p। তাহলে μ1 sin i ইজ ইকুয়াল টু μ2 sin r। এবার যদি বোথ সাইডকে sin থিটা দিয়ে ডিভাইড করি, তাহলে কিরকম হবে, μ1
তারপর sin i বাই sin থিটা ইজ ইকুয়াল টু মিউ টু। এখানে এই অ্যাঙ্গেলটাকে ধরো আমি এখানে নিলাম অ্যালফা, আর এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাকে সাপোজ ধরো আমি নিলাম বিটা। তোমাদেরকে যে নোটটা পাঠিয়েছিলাম তার মধ্যে দেখবে এরকম ভাবেই অ্যাপ্রোচ করা হয়েছিল। তো সাইন আই, তাহলে দেখো এখানে আইটাকে লিখতে পারি আলফা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু মিউ টু। সাইন আরটা সাইন আরের মতন লিখলাম। এবার এখানে একটু থিটাটাকে একটুখানি চেঞ্জ করব। আচ্ছা এখানে সরি বিটাটাকে এখানে এইটাকে বিটা না নিয়ে বিটাটা আমি এইখানে অ্যাঙ্গেলটাকে নিই, এই অ্যাঙ্গেলটাকে বিটা ধরি, তাহলে থিটা আর বিটা সাপ্লিমেন্টারি হয়ে যাবে। তাহলে সাইন এই থিটা না লিখে আমি লিখছি 180 ডিগ্রি মাইনাস বিটা, 180 ডিগ্রি মাইনাস বিটা। কেন এরকম করছি? যখন এরপরে যখন আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব তখন তাহলে সেম ট্রায়াঙ্গেলের মধ্যে তো থাকতে হবে। যেমন ধরো এখানে থিটা আর আই সেম ট্রায়াঙ্গেলের মধ্যে ছিল না, অ্যালফা আর থিটা সেম ট্রায়াঙ্গেলে আছে। আবার ধরো স্মল আর থিটা সেম ট্রায়াঙ্গেলের মধ্যে পাচ্ছি না, কিন্তু যদি আমি এখানে বিটা একটা অ্যাঙ্গেল নিই তাহলে বিটা আর থিটা আবার সেম ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে। তো সেই জন্য আমরা এরকম কাজ করছি। আচ্ছা এবার সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, তারপরে সেকেন্ড কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইনের ভ্যালু পজিটিভ, আর যেহেতু 180 ডিগ্রি আছে মানে ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, তার মানে সাইনটা সাইনই থাকবে। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা হবে আমাদের সাইন আলফা, নিচে আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু মিউ টু। এটা হচ্ছে সাইন আর ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা, ঠিক সেরকম ভাবে সাইন বিটা হবে। এবার অ্যালফা আর থিটা, অ্যালফার অপোজিট সাইড হচ্ছে ওসি, অ্যালফার অপোজিট সাইড ওসি, আর থিটার অপোজিট সাইড হচ্ছে ওএ। মানে অ্যালফাও আছে থিটাও আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ও এ সি। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে স্মল আরও আছে আবার বিটাও আছে, স্মল আর আছে বিটা আছে, এরকম ট্রায়াঙ্গেল হচ্ছে এ সি আই। তাহলে এখানে স্মল আর এর অপোজিট সাইড কোনটা না সি আই, আর বিটার অপোজিট সাইড কোনটা না এ আই। এবার ওসি আমরা লিখতে পারবো না, সবসময় ডিসটেন্স নিতে হবে করতে গিয়ে এই পি পয়েন্টের থেকে, এখান থেকে নিতে হবে। তো তাহলে ওসি লিখতে পারবো না, কি লিখতে হবে পিও প্লাস পিসি। ঠিক আছে, তেমন ঠিক ভুলভাল লিখলে পরে কিন্তু সাইন কনভেনশন উল্টো পাল্টা চলে আসবে। তুমি যদি পিওটাকে ওপি লেখো তাহলে পরে কিন্তু লাইটের ডাইরেকশনে তখন পজিটিভ চলে আসবে, কিন্তু ওই জন্য সবসময় ধরো এইটা যদি একটা মিররের মতো হয় তাহলে এই পি পয়েন্টটা হচ্ছে ওর পোল, সেখান থেকে তোমাকে ডিসটেন্সটাকে কাউন্ট করতে হবে। এবার ওএ, ও এ আমরা কি বলেছিলাম যে আমরা এখানে যেটা নিয়েছি তার হচ্ছে অ্যাপারচারটা হচ্ছে খুব কম, তো যার জন্য এখানে ওএ আর ওপি অলমোস্ট ইকুয়াল। ঠিক আছে, ওএ আর ওপি অলমোস্ট ইকুয়াল, তো ওপি তো লিখবো না, পিও লিখবো, তাহলে ডিভাইডেড বাই পিও। সিআই, সিআইটাকে আমাদের কি লিখতে হবে পিআই মাইনাস পিসি, আর এআই, এই যে এআই, এআইটা সেই একই রকম ভাবে এ আর পি পয়েন্ট খুব ক্লোজ পয়েন্ট, যেহেতু অ্যাপারচার খুব কম এজন্য এআইটা হয়ে যাবে পিআই। তাহলে এখানে মিউ1 পিও বাই পিও মানে 1 প্লাস পিসি বাই পিও,
পিআই বাই পিআই মানে 1 মাইনাস পিসি বাই পিআই। এবার পিসি, পিসি মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এই রেডিয়াস অফ কার্ভেচার দেখো, রেডিয়াস অফ কার্ভেচার দেখো লাইটের ডাইরেকশনেই আছে, তখন অ্যাকচুয়ালি অবজেক্ট এখানে, তো লাইট এইভাবে আছে ফ্রম লেফট টু রাইট, তো তাহলে পরে পিসিটা লাইটের ডাইরেকশনেই আছে, তাহলে প্লাস আর। পিও, পিওটা হচ্ছে অবজেক্ট ডিসটেন্স, পিও আমি লাইটের উল্টো দিকে যাচ্ছি, তাহলে মাইনাস ইউ। আবার পিসি এসছে, তাহলে প্লাস আর। পিআই, পিআইটা কি হবে বলো দেখি, আমি একাই তো কথা বলে যাচ্ছি, পিআইটা কি হবে লেখো কমেন্ট বক্সে, পিআইটা কি লিখবো? পিআইটা কি লিখবো বলো? হ্যাঁ, পিআইটা হচ্ছে প্লাস ভি, ভেরি গুড। পিআইটা হচ্ছে প্লাস ভি, তারপর এখানে আই হচ্ছে ইমেজ পয়েন্ট, তাহলে পিআইটা হচ্ছে প্লাস ভি। তাহলে যেটা আমরা পেলাম সেটা তাহলে মিউ ওয়ান, তারপর 1 মাইনাস আর বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু, তারপর 1 মাইনাস আর বাই ভি, তাহলে এখানে মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ, মিউ টু মাইনাস মিউ টু আর বাই ভি। তাহলে যদি এবার আমরা সাইড চেঞ্জ করি, মিউ টু কে এই পাশে নিয়ে চলে আসি, তো তারপরে আমরা পাচ্ছি এখানে মিউ টু আর বাই ভি মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান। এ পাশে লেখার জায়গা নেই, এইটুকুনি স্পেস আছে, তো আমি এখানে লিখছি। তাহলে যদি আরটাকে লেফট সাইডের থেকে কমন নিয়ে যদি রাইট সাইডে ডিভাইড করে দিই, তাহলে কিরকম হবে? মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ is equal to mu 2 minus mu 1 divided by r। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কনভেক্স সারফেস যদি দেয়, আচ্ছা মধুরিমা তো আগে ক্লাসে আছিস, মধুরিমা আমাকে এটা পাঠিয়েছিলিস করে, বাট তোরটা ঠিক হয়নি, ঠিক আছে একটুখানি দেখে নিস, এইভাবে করতে হবে। আচ্ছা দেখো, এবার যাদের বুঝতে সমস্যা হয়েছিল অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে যে স্যার ঠিক করে পারছি না ওটা করতে, বুঝতে পারিনি, তো যাই হোক এবার ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, আন্ডারস্টুড আর নট, আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও। এই পার্টটার পরে এবার হচ্ছে আমরা নেক্সট যাব লেন্সের নিউমেরিক্যাল পার্টটাতে। লেন্সের নিউমেরিক্যাল পার্টটা যেটা আছে সেই পার্টের মধ্যে যে যে নিউমেরিক্যালগুলোতে সমস্যা হয়েছে, তো সেইটাকে নিয়ে আমরা ডিসকাস করব, সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি নিউমেরিক্যাল পার্টটা আমি শুরু করছি।
আচ্ছা, তোমাদের মোটামুটি আমাকে যে ডাউটগুলোর কথা বলেছিলে তার মধ্যে একদম ফার্স্টে ছিল 3 নম্বরেরটা, 3 এর কোয়েশ্চেনটা কি ছিল আমি একটু বার করি। থ্রেডটা ছিল আ কনভেক্স লেন্স প্রডিউসেস m টাইমস ম্যাগনিফাইড রিয়েল ইমেজ। তাহলে রিয়েল ইমেজ ফর্ম করেছে মানে এইখানে যদি লেন্সটা থাকে তাহলে এইখানে যদি অবজেক্ট হয় তাহলে ইমেজ এরকম জায়গাতে থাকবে, তবে রিয়েল ইমেজটা ফর্ম করবে। তাহলে m টাইমস ম্যাগনিফাইড রিয়েল ইমেজ, তাহলে v বাই u সেটা তাহলে m। এবার এখানে ইউটা হচ্ছে নেগেটিভ মানে মাইনাস ইউ, আর ভিটা হচ্ছে প্লাস ভি। তাহলে ভিটাকে আমরা লিখছি প্লাস ভি, ইউটাকে লিখছি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ। থাকলো এটা আমাদের। show that the object distance is m plus 1 f by f। তাহলে আমাদের অবজেক্ট ডিসটেন্স ফাইন্ড করতে বলেছে। তাহলে 1 by v মাইনাস 1 by u is equal to 1 by f। এবার আমাদের ভ্যালু পুট করতে হবে। তাহলে 1 by v, v মানে কি মাইনাস mu, u মানে হচ্ছে মাইনাস u, আর কনভেক্সের ফোকাল লেন্থ লাইট এইভাবে যাবে, গিয়ে এইভাবে এরকম জায়গাতে কনভার্জ করবে, তার মানে ফোকাসটা হচ্ছে পজিটিভ। তাহলে 1 by প্লাস f। ঠিক আছে, তো তাহলে এখানে একটা কাজ আমাদের করলে সুবিধা হবে। ও আরেকটা ব্যাপার আমার একটু গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে এখানে ম্যাগনিফিকেশন যেটা অবজেক্ট যেদিকে আছে ইমেজটা তার উল্টো দিকে, তার মানে এখানে ম্যাগনিফিকেশন হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তখন অবজেক্ট যেদিকে আছে ইমেজটা উল্টো দিকে, অবজেক্ট আর ইমেজ সেম দিকে হলে ম্যাগনিফিকেশন পজিটিভ হতো। যেহেতু অবজেক্ট যেদিকে আছে ইমেজটা উল্টো দিকে, ম্যাগনিফিকেশন নেগেটিভ, তাহলে এখানে হওয়া উচিত মাইনাস এম। তার মানে ওই জন্য এটা ভি হচ্ছে প্লাস এম। ঠিক আছে, ম্যাগনিফিকেশন হচ্ছে এখানে মাইনাস, তার কারণ এখানে ভি পজিটিভ ইউ নেগেটিভ, তার মানে ওদের রেশিও ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে। আর যদি বলতো ভার্চুয়াল হলে পরে যেদিকে অবজেক্ট আছে ইমেজে সেদিকে থাকতো, অবজেক্ট ডিসটেন্সও নেগেটিভ ইমেজ ডিসটেন্সও নেগেটিভ, তাহলে তখন সেক্ষেত্রে ম্যাগনিফিকেশন পজিটিভ হতো। আচ্ছা, তো তাহলে 1 বাই এম ইউ থাকলো এখানে 1 বাই এম ইউ মাইনাস মাইনাস প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে 1 বাই ইউ মানে হচ্ছে 1 বাই এম প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে 1 বাই ইউ মানে হচ্ছে এখানে m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 1 বাই f। তাহলে আমাদের কি ফাইন্ড করতে বলেছে? অবজেক্ট ডিসটেন্স, তাই তো? ও শো দ্যাট দ্য অবজেক্ট ডিসটেন্স প্রুফ করতে বলেছে এটা। ঠিক আছে, তাহলে u ইজ ইকুয়াল টু আমরা তাহলে পাচ্ছি m প্লাস 1 ডিভাইডেড বাই m ইনটু f। মানে সাইড চেঞ্জ করলাম, ইউটাকে রাইট সাইড নিয়ে গেছি, এফটা এদিকে আছে। বোঝা গেল? তাহলে 3 যাদের যাদের সমস্যা হয়েছিল, প্রবাবলি মৌমিতার মনে হয় প্রবলেম হয়েছিল। তো মৌমিতা যদি ক্লাসে থাকো আমাকে একটা ফিডব্যাক দিও যে তুমি বুঝতে পেরেছো কিনা, তারপর আমি নেক্সট প্রবলেমে যাব। মৌমিতা প্রবাবলি ক্লাসে আছে, মৌমিতা একটুখানি আমাকে জানাও যে তুমি বুঝলে কিনা। বিশেষ করে ম্যাগনিফিকেশনের জায়গাটা, যেটা আমার আরেকটু হলে ভুল হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা দেখো, ওটা দেখলেই বুঝতে পারবে। ওই জন্য মনে হয় আনসারটা ম্যাচ করেনি, মানে ম্যাগনিফিকেশনটা কিন্তু এখানে নেগেটিভ নিতে হবে।
থ্রেডটা বুঝলে কিনা আমাকে একটা ফিডব্যাক দিও, তারপর নেক্সট প্রবলেমে যাব। থ্রি এর পরে নেক্সট প্রবলেম ছিল, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক। থ্রি এর পরে নেক্সট যে ডাউটটা ছিল সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 4। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 4। হ্যাঁ করি ছিল 4 4 4 4 4 4 কি বলছে? An object is placed at a distance 20 centimeter from a convex lens. 3 times magnified inverted image. 3 times magnified inverted image. Inverted image মানে তার মানে এখানে যদি অবজেক্ট থাকে তাহলে ইমেজ তাহলে এখানে, ইনভার্টেড ইমেজ মানে তার মানে এখানে ম্যাগনিফিক তার মানে রিয়েল ইমেজ, ইনভার্টেড ইমেজ মানে তার মানে রিয়েল ইমেজ, তার মানে সেই একই গল্প, ম্যাগনিফিকেশন কিন্তু নেগেটিভ হবে। তাহলে an object is placed at a distance 20 centimeter, তাহলে u is equal to minus 20 centimeter, 3 times magnified inverted image, তাহলে ইনভার্টেড ইমেজ বলেছে, ইনভার্টেড মানে তার মানে রিয়েল ইমেজ, তাহলে অ্যাজ ইনভার্টেড ইমেজ, ঠিক আছে, মানে ইমেজটা যদি ইনভার্টেড বা অ্যাজ দ্য ইমেজ ইজ ইনভার্টেড এরকম লিখতে পারো, ইনভার্টেড ইমেজ, তারপরে হচ্ছে ম্যাগনিফিকেশন যেটা হবে সেটা হবে নেগেটিভ। কত বলেছে ম্যাগনিফিকেশনটা? 4 এর 3 টাইমস ম্যাগনিফাইড, তাহলে ম্যাগনিফিকেশন -3। তুমি এখান থেকে একটা কাজ করতে পারো, v বাই u সেটা হচ্ছে m, তাহলে এখানে v ইজ ইকুয়াল টু mu, m হচ্ছে -3 আর u হচ্ছে -20, তাহলে হয়ে গেল +60। এবার এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফোকাল লেন্থটা ফাইন্ড করতে পারি। দেখি নেক্সট পার্টটা কি বলেছে, find the distance through which find the distance through which the object should be displaced so that 3 times magnified erect image is formed. আচ্ছা এরপরে ইরেক্ট ইমেজ, ইরেক্ট মানে কিন্তু তখন ইমেজ আবার যেদিকে অবজেক্ট সেদিকে তখন ইমেজটা চলে আসে, তখন কিন্তু আবার ম্যাগনিফিকেশন হয়ে যাবে সেক্ষেত্রে পজিটিভ। তাহলে এই ইনফরমেশন গুলো থেকে আগে ফোকাল লেন্থটাকে আমরা ফাইন্ড করি। 1/f is equal to 1/v minus 1/u, তাহলে f is equal to আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে uv, নিচে u minus v, তাহলে u মানে হচ্ছে -20, v মানে হচ্ছে 60, -20 -60, তাহলে ফোকাল লেন্থ আমরা পেলাম, উপরে হচ্ছে তাহলে নিচে হচ্ছে -80, মানে প্লাস হয়ে যাবে, তাহলে উপরে 20 into 60, 20 into 60, নিচে -80টা শুধু 80 হয়ে যাবে, 4 20 80 4 15, তাহলে +15 সেন্টিমিটার ফোকাল লেন্থ আমরা পেয়ে গেলাম, +15 সেন্টিমিটার। এবার তারপর আমাদের নেক্সট ফেজে কি বলেছে, find the distance through which the object should be displaced so that 3 times magnified erect image is formed. তাহলে next in the next phase পরের বার কি হয়েছে না m dash ম্যাগনিফিকেশন, সেটা হচ্ছে 3 টাইমস ম্যাগনিফাইড ইরেক্ট ইমেজ, তাহলে সেটা হচ্ছে +3, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে f আমরা পেয়ে গেছি, ম্যাগনিফিকেশন আমাদের দিয়ে দিয়েছে, তো তাহলে এখান থেকে আমরা কিভাবে আমাদের আবার 3 টাইমস ম্যাগনিফাইড ইরেক্ট ইমেজ, তার মানে হচ্ছে আমাদেরকে ইউটাকে আমাদেরকে এখান থেকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে, এখান থেকে ইউটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে 1/v minus 1/u is equal to 1/f, যদি আমি এখানে বোথ সাইডে u দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তো তাহলে মানে কি দাঁড়াচ্ছে, u/v minus 1 is equal to u/f, এটা 1 বাই ম্যাগনিফিকেশন m ড্যাশ লিখলাম, minus 1 is equal to এই ইউটাকে আমরা u ড্যাশ লিখলাম, u ড্যাশ বাই f। তাহলে
ওয়ান মাইনাস এম ড্যাশ বাই এম ড্যাশ, সেটা তাহলে ইউ ড্যাশ বাই এফ। তাহলে এখান থেকে ইউ ড্যাশটা আমরা তাহলে পাচ্ছি এফ ইন্টু ওয়ান মাইনাস এম ড্যাশ বাই এম ড্যাশ। তাহলে ফোকাল লেন্থ আমরা পেয়ে গেছি প্লাস 15, 1 মাইনাস এম ড্যাশটা কত আছে 3, তাহলে 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 3, 3 5 is 15 ইন্টু মাইনাস 2, তাহলে মাইনাস 10 সেন্টিমিটার। তাহলে ইউ ড্যাশটা হচ্ছে মাইনাস 10 সেন্টিমিটার। প্রথমে ইউটা কত ছিল? প্রথমে ইউটা ছিল হচ্ছে মাইনাস 20 সেন্টিমিটার, তারপরে হচ্ছে ইউ হচ্ছে মাইনাস 10 সেন্টিমিটার। তাহলে বোঝাই যাচ্ছে যে অবজেক্টটাকে 10 সেন্টিমিটার সরাতে হবে। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, মানে তার মানে object should be displaced by 10 centimeter, but now my question is in which direction, away from the lens or towards the lens? In which direction the object should be placed by 10 centimeter, towards the lens or away from the lens? Comment box e lekho. কমেন্ট বক্সে ঝটপট লেখো তাহলে কোন ডাইরেকশনে তাহলে আমাকে অবজেক্টটাকে সরাতে হবে, লেন্সের দিকে নিয়ে যাব নাকি লেন্সের থেকে দূরে নিয়ে যাব? ইয়েস, টুয়ার্ডস দ্য লেন্স হবে। তার কারণ প্রথমে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস 20, এখানে মাইনাসটা তো সিম্বলাইজ করছে লাইটের অপোজিট ডিরেকশন, সেটাকে সিম্বলাইজ করছে। তাহলে এই যদি লেন্স হয় তাহলে 20 সেন্টিমিটার ডিস্টেন্সে ছিল প্রথমে, আমরা ম্যাথমেটিক্যালি নিয়েছিলাম মানে ইউজিং দ্য সাইন কনভেনশন মাইনাস 20, তারপরে আমরা দেখলাম মাইনাস 10 সেন্টিমিটার। মাইনাস 10 সেন্টিমিটার মানে তার মানে ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার, নেগেটিভ সাইনটা এসে সাইন কনভেনশনের জন্য। তারপরে এখানে আমাদের আনসারটা লিখতে হবে, সো দ্য অবজেক্ট শুড বি ডিসপ্লেসড বাই 10 সেন্টিমিটার টুয়ার্ডস দ্য লেন্স। ঠিক আছে? তো তাহলে 4 এরটা তাহলে যাদের যাদের সমস্যা হয়েছিল 4 সবাইকে লিখতে হবে না, যার যার 4 এরটা বুঝতে সমস্যা হয়েছিল সে এবার বুঝেছো কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাও। 4 এর পরে তারপর হচ্ছে নেক্সট ডাউট ছিল প্রবলেম নাম্বার 6, তারপর 6 এরটা আমরা সলভ করব। ফোরের পরে নেক্সট ডাউট হচ্ছে প্রবলেম নাম্বার 6, তারপর 6 এরটা আমরা সলভ করব। তো এটা বুঝেছো কিনা আমাকে একটুখানি জানাও ঝটপট, যার সমস্যা হয়েছিল 4 এরটাতে। ঠিক আছে, এরপর নেক্সট হচ্ছে 6 এরটা করব। Two convex lenses of focal lengths 3 cm and 4 cm respectively are placed at a separation of 8 cm from each other. An object of height 1 cm is placed at a distance 4 cm from the lens having smaller focal length. Find the position and the magnification of the final image. তাহলে দুটো লেন্সের কথা ওরা বলেছে, two convex lenses of focal length 3 cm and 4 cm, তাহলে 8 সেন্টিমিটার সেপারেশনে ওদেরকে বসানো হয়েছে। তাহলে এখানে একটা লেন্স আছে, সাপোজ এই লেন্সটাকে L1 নিচ্ছি, আর এইখানে একটা লেন্স আছে, এই লেন্সটাকে L2 নিচ্ছি। এদের ইন্টারমিডিয়েট সেপারেশন হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, প্রথম যে লেন্সটা আছে ওর ফোকাল লেন্থ 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার আছে। প্রথমটার ফোকাল লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার মানে প্লাস 3 সেন্টিমিটার, পরেরটার ফোকাল লেন্থ হচ্ছে প্লাস 4 সেন্টিমিটার।
আচ্ছা, এবার অবজেক্টটাকে কোথায় প্লেস করেছে দেখি। An object of height 1 centimeter is placed at a distance 4 centimeter from the lens having the smaller focal length. তাহলে স্মলার ফোকাল লেন্থ বলতে ফার্স্টের লেন্সটার ফোকাল লেন্থ হচ্ছে +3 সেন্টিমিটার, তাহলে এটার ফোকাল লেন্থ স্মলার। ঠিক আছে, তো সেখান থেকে কতটা ডিসটেন্সে প্লেস করেছে বললো, একটা ডিসটেন্স 4 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, তাহলে 4 সেন্টিমিটার ডিসটেন্সে প্লেস করেছে। তাহলে এইখানে অবজেক্টটাকে প্লেস করেছে, এটা ও বলে লিখলাম। এই অবজেক্টটাকে প্লেস করেছে, এই অবজেক্টটার ডিসটেন্স হচ্ছে 4 সেন্টিমিটার। এখানে মেন মেকানিজম হচ্ছে আমাদের দেখতে হবে যে এই অবজেক্টের ইমেজটা কোথায় ফর্ম করছে, সেই ইমেজটা আবার এই লেন্সের রেসপেক্টে অবজেক্ট, ও আবার সেটার ইমেজ ফর্ম করবে, and that will be the final image of this lens combination. তাহলে একটা কাজ করি, তাহলে for the first lens বা for the lens L1, তাহলে তার জন্য হচ্ছে আমাদের u is equal to -4 সেন্টিমিটার, তো তাহলে আমরা v যদি ফাইন্ড করি 1/v minus 1/u is equal to 1/f, সব এখানে 1 লিখে দিচ্ছি, v1 u1 f1 এভাবে লিখে দিচ্ছি। তাহলে 1/v1 is equal to 1/u1 plus 1/f1, তাহলে v1 is equal to u1 into f1 divided by u1 plus f1, তাহলে v1 is equal to u1 মানে কত ছিল -4, f1 মানে কত ছিল না 3, তাহলে আসছে উপরে আসছে -12, নিচে আসছে -1, -12 by -1 তার মানে শুধু 12, তাহলে v1 হচ্ছে 12, v1 is equal to +12 সেন্টিমিটার। তাহলে প্রথম যে লেন্সটা, সেই লেন্সটা অবজেক্টের ইমেজ কতটা ডিসটেন্সে ফর্ম করছে না 12 সেন্টিমিটার ডিসটেন্সে ফর্ম করছে। আর পজিটিভ সাইনটা আমাদেরকে বলে দিচ্ছে লাইটের ডাইরেকশন, তার মানে লেন্সের পিছনের দিকটা, মানে এই ফার্স্ট যে লেন্সটা আছে বিহাইন্ড দিস লেন্স, তাহলে এই দিকে আমাকে 12 সেন্টিমিটার যেতে হবে, ইমেজটা এইদিকে 12 সেন্টিমিটার ডিসটেন্সে ফর্ম করেছে। তাহলে এখান থেকে যদি আমি 12 সেন্টিমিটার এদিকে যাই, তাহলে 8 সেন্টিমিটার অবধি গেলাম, দুটো সেপারেশন 8 সেন্টিমিটার, তাহলে এখান থেকে যদি 8 সেন্টিমিটার অবধি গেলাম, গিয়ে আরো 4 সেন্টিমিটার আমাকে যেতে হবে, তবে আমি এই অবজেক্টের ইমেজটাকে আমি তাহলে পাবো। তাহলে আরো 4 সেন্টিমিটার আমাকে যেতে হবে এখান থেকে গেলে, তবে আমি এই অবজেক্টের ইমেজটা পাবো। এই ইমেজটাকে আমি লিখছি ও ড্যাশ, এই ইমেজটাকে আমরা এখানে লিখছি ও ড্যাশ। মানে কেন ও ড্যাশ লিখছি, আচ্ছা ও ড্যাশ না, আই ড্যাশও লিখতে পারি, আই ড্যাশও লিখতে পারি, ও ড্যাশও লিখতে পারি। কেন না, তার কারণ এখানে এই অবজেক্টের যে ইমেজটা এখানে ফর্ম করেছে, এই ইমেজটাই কিন্তু ফাইনাল ইমেজ না, এই ইমেজটা আবার এই লেন্স L2 রেসপেক্টে অবজেক্ট, ও আবার এটার ইমেজ ফর্ম করবে। কোথায় ফর্ম করবে ওই জানে, দেখবো কোথায় ফর্ম করছে। আচ্ছা, এবার ফর লেন্স L2, তাহলে L2 এর জন্য তাহলে কি হবে, L2 এর জন্য অবজেক্ট ডিসটেন্স, এটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে যে ইমেজটা ফর্ম করেছে, যেটাকে অবজেক্ট হিসেবে দেখছে, এটা তো অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল অবজেক্ট, তো লাইটের ডাইরেকশনেই এই ডিসটেন্সটা আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট ডিসটেন্সটা পজিটিভ নিতে হবে, নেগেটিভ নিলে কিন্তু হবে না। এক্ষেত্রে এই অবজেক্ট ডিসটেন্সটাকে পজিটিভ নিতে হবে, তাহলে পজিটিভ নিতে হবে মানে, তার মানে এক্ষেত্রে u2 যেটা, এই u2 টা কিন্তু হয়ে যাবে +4 সেন্টিমিটার। তাহলে যদি আমি এখান থেকে v2 এর ভ্যালু ফাইন্ড করি, v2 মানে হচ্ছে u2 f2 ডিভাইডেড বাই u2 প্লাস f2, তাহলে কত আসছে, v2 ইজ ইকুয়াল টু u2 মানে হচ্ছে 4, f2 হচ্ছে 4, নিচে u2 প্লাস f2 মানে 4 প্লাস 4,
মানে 16/8 মানে 2 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার, মানে লাইটের ডাইরেকশনে এই L2 লেন্সের থেকে প্লাস 2 সেন্টিমিটারে ইমেজটা ফর্ম করবে। তার মানে এইখানে ফাইনাল ইমেজটা ফর্ম করবে। ফাইনাল ইমেজ এখানে ফর্ম করেছে, কতটা ডিসটেন্সে ফর্ম করেছে না 2 সেন্টিমিটার ডিসটেন্সে ফর্ম করেছে। এই হচ্ছে ঘটনা। তো তাহলে আমাদের যদি বলে হোয়াট ইজ দ্য ওয়্যার দ্য ফাইনাল ইমেজ উইল বি ফর্মড, দেন দ্য ফাইনাল ইমেজ, তাহলে আমাদের আনসার কি দিতে হবে? সো দ্য ফাইনাল ইমেজ উইল বি ফর্মড at a distance of 2 centimeter behind the second lens. সেকেন্ড লেন্সের থেকে 2 সেন্টিমিটার পিছনের দিকে তৈরি হবে। কারণ এই লেন্সটা দুজনেই অবজেক্টের দিকে ফেস করে আছে। অবজেক্ট যেদিকে থাকবে আমাকে মনে করতে হবে লেন্সগুলো সেই দিকে ফেস করে আছে, ওইটাকে বলা হয় ইন ফ্রন্ট সাইড ওইটা। আর এটা হচ্ছে ব্যাক সাইড, এই পোর্শনটা এটার ব্যাক সাইড, এই পোর্শনটা এটার ফ্রন্ট সাইড, আর এই পোর্শনটা হচ্ছে এরও ব্যাক সাইড এরও ব্যাক সাইড, দুজনেরই ব্যাক সাইড। বোঝা গেল? তো দুটো লেন্সই অবজেক্টের দিকে ফোকাস করে আছে, অবজেক্টের দিকে তাকিয়ে আছে আর এইভাবে আমাকে ভাবতে হবে। তো তাহলে কোশ্চেনটা কি বলেছিল দেখে নি একটু আরেকবার। সো আমরা ফাইন্ড দ্য পজিশন তাহলে হয়ে গেল, এন্ড দ্য ম্যাগনিফিকেশন অফ দ্য ফাইনাল ইমেজ। আচ্ছা, ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে আমাদের প্রথমবারে যে ম্যাগনিফিকেশন মানে M1 সেটা হচ্ছে V1/U1। এটা হচ্ছে ম্যাগনিফিকেশন ফর দ্য ফার্স্ট লেন্স। ফার্স্ট লেন্সের ম্যাগনিফিকেশন V1/U1। V1 কত ছিল? +12। U1 কত ছিল? -4, তাহলে -3। এটা হচ্ছে প্রথমবারের ম্যাগনিফিকেশন। সেকেন্ড বারের ম্যাগনিফিকেশন হচ্ছে V2/U2। V2 কত ছিল? 2, আর U2 কত ছিল না 4, তার মানে -0.5, এই স্যার মাইনাস বলছি +0.5। তাহলে এবার টোটাল নেট যে ম্যাগনিফিকেশন M কি হবে? M1 × M2। ঠিক আছে, টোটাল নেট ম্যাগনিফিকেশন নিয়ে M1 × M2, তাহলে কত দাঁড়াচ্ছে? -1.5। এটা হচ্ছে নেট ম্যাগনিফিকেশন মানে টোটাল যে ম্যাগনিফিকেশনটা হলো। এবার আমাদেরকে এখানে বলেনি ঠিকই, কিন্তু এই অবজেক্টের হাইট ওরা বলে দিয়েছিল। হাইট অফ দ্য অবজেক্ট HO যদি লিখি সেটা ওরা বলে দিয়েছিল 1 সেন্টিমিটার। তাহলে হাইট অফ দ্য ইমেজ যদি আমাকে ফাইন্ড করতে হয় সেটা তাহলে কি হবে না ম্যাগনিফিকেশনকে হাইট অফ দ্য অবজেক্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ম্যাগনিফিকেশনকে হাইট অফ দ্য অবজেক্ট দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ম্যাগনিফিকেশন কত ছিল? -1.5, আর হাইট অফ দ্য অবজেক্ট হচ্ছে 1, তাহলে -1.5 সেন্টিমিটার। বোঝা গেল ব্যাপারটা? তো কেন এরকম হলো দেখো, সেটা হচ্ছে এইখানে এই অবজেক্টটা যেটা ছিল অবজেক্টটা এরকম ইরেক্ট ছিল এখানে ফার্স্ট অবজেক্টটা। এবার আই ড্যাশ ইমেজটা ফর্ম করবে কিরকম? আই ড্যাশ ইমেজটা ফর্ম করেছে এরকম, মানে উল্টো ইমেজ। আবার লেন্স কি করেছে? এই ইমেজটারই যেহেতু এই ইমেজটাকেই অবজেক্ট ধরে যেহেতু ইমেজ ফর্ম করেছে, আর সেই ফাইনাল অবজেক্টটা এ যেদিকে আছে সেই দিকেই আছে, ইন দ্য সেম সাইড অফ দ্যাট ভার্চুয়াল অবজেক্ট, সো ফাইনাল ইমেজটা এরকম উল্টোই হবে। তো যার জন্য এখানে নেগেটিভটা এসছে। এবার তোমাকে যদি হাইট অফ দ্য ইমেজ জিজ্ঞাসা করে তাহলে ম্যাগনিফিকেশনটা তো এইটা হয়ে গেল -1.5। এবার তোমাকে যদি হাইট অফ দ্য ইমেজ জিজ্ঞাসা করে তাহলে হাইট অফ দ্য ইমেজ হচ্ছে 1.5 সেন্টিমিটার। আর নেগেটিভ সাইনটা কেন এসছে? তার কারণ আমি এখানে ইনভার্টেড ইমেজ পাবো ফাইনালি উইল গেট দ্য ইনভার্টেড ইমেজ। এই হচ্ছে ঘটনা। এবার যাদের 6 বুঝতে সমস্যা হয়েছিল তারা এখন 6 পুরোপুরি বুঝতে পেরেছো কিনা, আন্ডারস্টুড আর নট, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তারপর নেক্সট ডাউটে আমরা যাব। যাদের 6 বুঝতে সমস্যা হয়েছিল এবার দেখো বুঝতে পেরেছো কিনা।
6 এর পরে নেট ডাউট ছিল প্রবলেম নাম্বার 7। তো এবার আমরা প্রবলেম নাম্বার 7টা আমরা সলভ করব। সেভেনটা বলছেন অ্যারো অফ লেন্থ 4 সেন্টিমিটার ইজ প্লেসড ইন ফ্রন্ট অফ আ কনভেক্স, একটু হরাইজন্টাল করে যাতে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, an arrow of length 4 centimeter is placed in front of a convex lens of focal length 12 centimeter. Its midpoint is at a distance of 30 centimeter from the lens. Find the length of its image. Arrow of length 4 centimeter is placed in front of a convex lens of focal length 12 centimeter. আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এই যদি কনভেক্স লেন্সটা হয় an arrow of 4 centimeter, midpoint 30 centimeter, find the length of the image. তাহলে এইভাবে আমি অ্যারোটাকে রাখছি। সাপোজ এখান থেকে এই অবধি অ্যারোটা আছে, ঠিক আছে, এরকম আছে ধর, সাপোজ এটা পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। এবার অ্যারো অফ লেন্থ 4 সেন্টিমিটার, তাহলে এর অ্যারোটার লেন্থ হচ্ছে বলেছে 4 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এই অবধি হচ্ছে 4 সেন্টিমিটার। অ্যারো অফ লেন্থ 4 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 12 সেন্টিমিটার, তাহলে লেন্সটার যে ফোকাল লেন্থ, এই ফোকাল লেন্থ হচ্ছে প্লাস 12 সেন্টিমিটার, যেহেতু কনভেক্স লেন্স। মিড পয়েন্ট হচ্ছে লেন্সের থেকে 30 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে, তাহলে মিড পয়েন্ট মানে হচ্ছে এটা হচ্ছে তার মিড পয়েন্ট, তো লেন্সের থেকে মিড পয়েন্টটা 30 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে, লেন্সের থেকে মিড পয়েন্টটা 30 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মিরর দিয়েও এরকম ধরনের প্রবলেম সলভ করেছিলাম। আমাদের দেখতে হবে তাহলে এ পয়েন্টের ডিস্টেন্সটা কত। এটা 4 সেন্টিমিটার, মানে তাহলে এইটুকুনি হচ্ছে 2 সেন্টিমিটার আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এ পয়েন্টের ডিস্টেন্সটা, এ পয়েন্টের যে ডিস্টেন্সটা, এ পয়েন্টের ডিস্টেন্স তাহলে কত, তাহলে এখান থেকে এই অবধি হচ্ছে 30, তাহলে সেটার থেকে 2 সেন্টিমিটার চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 28 সেন্টিমিটার। আর এখান থেকে এই অবধি হচ্ছে 30, তার সঙ্গে এটা আবার 2 অ্যাড হবে, তাহলে বি পয়েন্টের যে ডিসটেন্সটা, ঠিক আছে, বি পয়েন্টের যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা হচ্ছে, এটা এ পয়েন্টের ডিসটেন্স ছিল, বি পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে তাহলে 30 প্লাস 2 মানে 32 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে পরে আমাদের ফার্স্টে এ পয়েন্টটাকে অবজেক্ট ধরতে হবে, ধরে দেখতে হবে ইমেজটা কোথায় ফর্ম করছে। তাহলে এখানে লিখতে হবে স্টেটমেন্ট টেকিং পয়েন্ট এ অ্যাজ অবজেক্ট পয়েন্ট বা টেকিং পয়েন্ট এ অ্যাজ অবজেক্ট, এইভাবে লিখতে হবে। তো তাহলে পরে এখানে ইউ এ, আচ্ছা ডেটাগুলো সব ঠিকঠাক নিয়েছি কিনা একটু দেখে নিই। 30 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার, ফোকাল লেন্থ 12 সেন্টিমিটার, অ্যারো অফ লেন্থ 4 সেন্টিমিটার, ঠিক আছে। চলো আরেকবার দেখে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইমেজ, ঠিক আছে। তাহলে ইউএ, তাহলে ইউএ এটা তাহলে 28 সেন্টিমিটার, তাহলে মাইনাস 28 সেন্টিমিটার, তাহলে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ is equal to 1 by f, তাহলে 1 by v is equal to 1 by u plus 1 by f।
তাহলে VA is equal to UA into F divided by UA plus F। তাহলে VA is equal to UA মানে হচ্ছে -28, ফোকাল লেন্থ হচ্ছে 12, UA মানে হচ্ছে -28 প্লাস ফোকাল লেন্থ হচ্ছে 12। তাহলে এখানে -28 into 12 divided by, তাহলে এখানে -16 আসছে, তাই তো, নিচে আসছে -16, তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 28 into 12 by 16, 4 দিয়ে ক্যান্সেল করলে 4 3 are 12, 4 4 are 16, 4 7 28 21, তাহলে +21 সেন্টিমিটার। ভিএটা আমরা পেয়ে গেলাম +21 সেন্টিমিটার। তার মানে ভিএটা এরকম একটা জায়গাতে ফর্ম করবে, এই পয়েন্টের ইমেজটা এরকম একটা জায়গাতে ফর্ম করবে যেটা 21 সেন্টিমিটারে থাকবে, 21 সেন্টিমিটারে থাকবে। হয়ে গেল। এবার টেকিং পয়েন্ট বি অ্যাজ অবজেক্ট, এবার বিটাকে অবজেক্ট ধরে অপারেট করতে হবে, দেখতে হবে বি এর ইমেজ কোথায় ফর্ম করছে। তাহলে সেক্ষেত্রে ইউবি, তাহলে বি পয়েন্ট কতটা ডিস্টেন্সে আছে না 32 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে, তাহলে এটা -32। তাহলে এখান থেকে ভিবি যদি আমরা ফাইন্ড করি এরকমই হবে স্ট্রাকচারটা, তাহলে ইউবিএফ ডিভাইডেড বাই ইউবি প্লাস এফ। ইউবি মানে হচ্ছে -32, এফ মানে 12, -32 প্লাস 12, তাহলে -32 into 12 divided by -20, তাহলে 32 into 12 by 20 কত আসছে দেখিনি ঝটপট। 32 into 12 by 20, 32 into 12 by 20, 19.2, তাহলে এটা আসছে 19, তাহলে প্লাস 19.2 সেন্টিমিটার। তাহলে ব্যাপারটা এটা হলো, সেটা হচ্ছে বি পয়েন্টটা হচ্ছে আবার এখানে ফর্ম করছে, বি এর ইমেজ মানে এটা এ ড্যাশ, বি পয়েন্টের ইমেজ এখানে ফর্ম করেছে বি ড্যাশ, সেটা আবার 19.2 সেন্টিমিটার ডিস্টেন্সে ফর্ম করেছে। ঠিক আছে, মানে আর একটু ক্লোজ আর কি, মানে ধর এরকম আর কি জিনিসটা হয়েছে এখানে 21 সেন্টিমিটার, ধর এটা এখানে 21 সেন্টিমিটার ডিস্টেন্সে হচ্ছে এ ড্যাশ ফর্ম করেছে, আর 19.2 সেন্টিমিটার ডিস্টেন্সে এইখানে ধর বি ড্যাশ ফর্ম করেছে, এটা 19.2 সেন্টিমিটার ডিস্টেন্সে ফর্ম করেছে। এবার আমাদেরকে এই ইমেজের, এটা তাহলে ইমেজ, এই ইমেজের লেন্থ আমাদেরকে ফাইন্ড করতে হবে। এই অ্যারোটা, যেটা অ্যারোর যে ইমেজটা ওখানে ফর্ম করেছে, এই ইমেজের লেন্থটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে দেয়ারফর length of the image, length of the image, তাহলে length of the image তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটোকে সাবট্রাক্ট করতে হবে, 21 minus 19.2, তাহলে 1.8 সেন্টিমিটার। ঠিক করলাম তো সাবট্রাকশনটা, 0.8 যোগ করলে পরে কত হচ্ছে 20, 1, হ্যাঁ ঠিক আছে 1.8 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে যদি আমাদের এরকম অ্যারো টাইপের কিছু একটা দেয়, তো তাহলে পরে অ্যারোর একটা পয়েন্ট মানে এই দুটো টার্মিনাল পয়েন্টকে অবজেক্ট ধরে দেখতে হবে ওদের ইমেজ কোথায় ফর্ম করেছে। খুব ইজি প্রবলেম। এখানে এ পয়েন্টটাকে অবজেক্ট ধরে দেখলাম ওর ইমেজ কোথায় ফর্ম করেছে, বি পয়েন্টটাকে অবজেক্ট ধরে দেখলাম ওর ইমেজ কোথায় ফর্ম করেছে, ব্যাস। তারপরে দুটোকে এই 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 যে লেন্থটা, এটাই হচ্ছে লেন্থ অফ দ্য ইমেজ। এবার অনেক সময় কায়দা করে আবার ম্যাগনিফিকেশন ফাইন্ড করতে পারে, তখন এই যে লেন্থ অফ দ্য ইমেজ পেয়ে গেছে 1.8 সেন্টিমিটার, আর লেন্থ অফ দ্য অবজেক্ট হচ্ছে 4 সেন্টিমিটার। এই 1.8 সেন্টিমিটার ডিভাইডেড বাই 4 সেন্টিমিটার করবে, ব্যাস। তাহলে পরে তুমি ওখানে ম্যাগনিফিকেশন পেয়ে যাবে। যদি দেয় ম্যাগনিফিকেশন, না চাইলে পরে তো অতিরিক্ত কেউ আনসার লেগে না, যদি দেয় তখন ওইভাবে করতে হবে।
তো যাদের যাদের 7 এরটা সমস্যা হয়েছিল এবার বুঝেছো কিনা, আন্ডারস্টুড আর নট, কমেন্ট বক্সে লিখে জানো। তারপর নেক্সট ডাউট সলভ করবো। সেভেনের পরে নেক্সট ডাউট ছিল প্রবলেম নাম্বার 10। সেভেনের পরে নেক্সট ছিল হচ্ছে প্রবলেম নাম্বার 10। এবার আমরা প্রবলেম নাম্বার মানে 10টাকে এবার সলভ করব। আরেকবার রিপিট করছি, তোরা কিন্তু এই উইকের মধ্যে ফেসবুকের যে ক্লোজ গ্রুপটা ওটাতে অতি অবশ্যই কিন্তু জয়েন করবি, এবং নেম, ক্লাস, স্কুল নেম এগুলো কিন্তু মেনশন করবি, নাহলে কিন্তু আমি অ্যাপ্রুভ করবো না, ঠিক আছে? যে পড়াশোনা করবে না তাকে আবার গ্রুপের বাইরে বার করে দেবো, সে আর পরে ওখানে কি ক্লাস হচ্ছে কিছু দেখতে পাবে না। এই জন্য এই টেকনিক। সেভেনের পরে কোনটা বললাম? 10। টেন 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 10 বলছে convex lens of focal length 10 cm is placed in front of a concave mirror at a distance 40 cm from its pole. If an object is placed at a distance 15 cm on the opposite side, then its image coincides with it. Find the focal length of the mirror. তাহলে convex lens of focal length 10 cm, convex lens of focal length 10 cm, focal length f1 is equal to plus 10 cm. এখানে হচ্ছে একটা কনকেভ মিরর আছে, এই concave mirror at a distance 40 cm from its pole. এটা হচ্ছে 40 cm ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 40 cm, 40 cm from its pole। এখন মানে এত হারিয়ে যায় না লেখা, এখানে হয়ে গেল 40 cm from its pole। আচ্ছা, if an object is placed at a distance 15 cm on the opposite side, 15 cm on the opposite side, on the 15 cm on the opposite side, আচ্ছা, is placed in ফ্রন্টে রেখেছি, অপোজিট সাইডে যেদিকে মিরর আছে তার উল্টো দিকে এখানে আমি একটা অবজেক্টকে প্লেস করেছি, এখানে অবজেক্ট ও আমরা 15 সেন্টিমিটার ফ্রম দ্য, এখানে 15 সেন্টিমিটার, এটা ডিস্টেন্সে রেখেছি। কি বলছে? opposite side, then its image coincides with it, তাহলে ওর ইমেজটা অবজেক্টের সঙ্গে কোইনসাইড করেছে। ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর, মিররের ফোকাল লেন্থ সাপোজ f2, এই f2 ফোকাল লেন্থটা কত এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। 3টে কোশ্চেন মার্ক দিয়ে রাখবো। কিভাবে করতে হবে? আগে মেকানিজম বুঝতে হবে অঙ্কের। এই যে অবজেক্ট এখানে আছে 15 সেন্টিমিটার ডিসটেন্সে, ফোকাল লেন্থ 10, তার মানে ফোকাসের বাইরে আছে, তাহলে অবভিয়াসলি এটার ইমেজটা এরকম একটা জায়গাতে তৈরি হবে। এই যে ইমেজটা এখানে তৈরি হবে সেই ইমেজটা আবার এই মিররের কাছে আবার অবজেক্ট, ও আবার কি করবে, ওর আবার ইমেজটা ফর্ম করবে কোথায় না এইখানে ফর্ম করবে, মানে ফাইনাল ইমেজটা এই অবজেক্ট যেখানে আছে সেখানে ফর্ম হবে। ওই জন্যই বলছে যে ফাইনালি অবজেক্ট মানে ইমেজ আর অবজেক্ট হচ্ছে কোইনসাইড করে যাবে, এই হচ্ছে বিষয়। তাহলে এবার ফর দ্য লেন্স, লেন্সের আমাদের ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার বলে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে ইউ,
এটাকে u1 লিখলাম, u1 is equal to minus 15 centimeter, f1 is equal to plus 10 centimeter, তাহলে 1 by v1 minus 1 by u1 is equal to 1 by f1, তাহলে 1 by v1 is equal to 1 by u1 plus 1 by f1। এফটা একটু ভালো করে লিখি, আমার এফটা দিন দিন বাজে হয়ে যাচ্ছে লেখাটা। হ্যাঁ এবার হয়েছে। তাহলে এখানে v1 is equal to u1 f1 divided by u1 plus f1। u1 মানে কত -15, f1 মানে কত +10, -15 +10, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? উপরে হচ্ছে -150, নিচে হচ্ছে -5, তাহলে +30, তাহলে v1 পেয়ে গেলাম +30 সেন্টিমিটার, v1 পেয়ে গেলাম +30 সেন্টিমিটার। তার মানে এই অবজেক্টের ইমেজটা এই লেন্স কি করেছে, এই লেন্স হচ্ছে এই অবজেক্টের ইমেজটা +30 সেন্টিমিটার ডিস্টেন্সে তৈরি করেছে। তার মানে যেদিকে লাইট যাচ্ছে ওই ডাইরেকশনে, তার মানে মোটামুটি ধর এটা যদি 40 হয় তাহলে এরকম একটা জায়গাতে ধর তৈরি করেছে, ঠিক আছে, এরকম একটা জায়গাতে ধর তৈরি করেছে, এরকম একটা জায়গাতে ধর তৈরি করেছে। এটাকে আমরা বলছি আই ড্যাশ, ডিসটেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। বোঝা গেল? এবার আমরা চলে আসবো, এবার ব্যাপারটা কি না, এবার এই যে অবজেক্টের ইমেজটা এখানে যে ফর্ম হয়েছে, এই মিররের রেসপেক্টে এই ইমেজটা হচ্ছে আবার একটা অবজেক্টের মতো বিহেভ করছে, ভার্চুয়াল অবজেক্ট কিন্তু অবজেক্টের মতো বিহেভ করছে। ও আবার কি করবে, এইটার ইমেজটাকে টেনে আবার এখানে ফর্ম করবে, মানে এই অবজেক্টের ইমেজটা আবার এইখানে ফর্ম করাবে। তো তার মানে ফাইনাল, মানে অবজেক্টটা তো এখানেই আছে, এটা মেন অবজেক্ট, আমি এখানে অবজেক্ট করে লিখে রাখলাম, এটা মেন অবজেক্ট, আর ফাইনাল ইমেজটাও এখানে তৈরি হবে, ফাইনাল ইমেজ, ফাইনাল ইমেজটাও এখানে তৈরি হবে, সেটাকে আমরা আই বলছি। তাহলে এবার এইখানে খুব সাবধানে ডেটাগুলোকে লিখতে হবে। তাহলে ফর দ্য মিরর, ফর দ্য মিরর, মিররের জন্য আমরা তাহলে কি ডেটা পেলাম, তোরা বলবি, আমি কিছু বলবো না। মিররের রেসপেক্টে অবজেক্ট ডিসটেন্স মানে u2, এটা কি হবে আমাকে বল, আর মিররের রেসপেক্টে ইমেজ ডিসটেন্স কি হবে এইটা আমাকে বল। অবজেক্ট ডিসটেন্স কি হবে বল, ইমেজ ডিসটেন্স কি হবে বল, ইনক্লুডিং প্রপার সাইন, কমেন্ট বক্সে লিখ। আচ্ছা, অবজেক্ট ডিসটেন্স লিখেছে -10, ইমেজ ডিসটেন্স লিখেছে -55। বাহ, তোর তো অঙ্ক শিখে গেলি রে, এবার তো আমাকে আর কোনো কাজেই লাগবে না। তাহলে এইখানে হচ্ছে এবার মিররের রেসপেক্টে এইটা হচ্ছে অবজেক্ট,
তাহলে এটা ডিস্টেন্স তাহলে কত, টোটালটা 40, এটা 30, তাহলে পরে এটা হচ্ছে 10, এটা তাহলে 10 সেন্টিমিটার, সেটা হচ্ছে -10 সেন্টিমিটার। V2 V2 মানে হচ্ছে এইখানে ফাইনাল ইমেজ যেখানে ফর্ম করেছে, তাহলে এখান থেকে এই অবধি হচ্ছে 40, এখান থেকে এই অবধি হচ্ছে 40, তার সঙ্গে আবার এইখানে কতটা ডিসটেন্স ছিল না 15 সেন্টিমিটার, এটা ছিল 15 সেন্টিমিটার, এই 15, তাহলে এখান থেকে এই অবধি এই যে এটা 15, তারপর আবার 40 মানে -55 সেন্টিমিটার। ভেরি গুড, তার মানে অঙ্কটার মেকানিজমটা তোরা বুঝতে পেরেছিস। আচ্ছা, এবার মিররের ফর্মুলা কিন্তু আবার মাইনাস দিয়ে নেই, মিররের ফর্মুলা প্লাস দিয়ে, সেটা আবার খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে 1/v2 প্লাস 1/u2 ইজ ইকুয়াল টু 1/f2, তাহলে f2 ইজ ইকুয়াল টু u2 ইন্টু v2 ডিভাইডেড বাই u2 প্লাস v2। এবার এখানে এই দুটো ভ্যালু পুট করো সুন্দর করে, u2 আর v2 এর ভ্যালু পুট করো, করে দেখো f2 কত আসছে। আর একটা জিনিস দেখো, আমাদের অঙ্ক যদি ঠিক হয় তারপরে কনকেভ মিরর আমরা নিয়েছি, ঠিক আছে, কনকেভ মিরর আমরা নিয়েছি, তার মানে কিন্তু ফোকাসটা নেগেটিভ হবে। আমাদের অঙ্ক ঠিক হলে ফোকাল লেন্থ নেগেটিভ আসবে, জোর করে নেগেটিভ করো না, অঙ্ক ঠিক হলে ফোকাল লেন্থ নেগেটিভ এমনিই আসবে। এটাকে ভ্যালুগুলো পুট করো, u2 আর v2 এর ভ্যালু পুট করো, করে এবার কত আসছে আমাকে জানাও, কমেন্ট বক্সে দেখো। f2 কত আসছে দেখো, ক্যালকুলেট করো। 10 এর পরে হচ্ছে আমাদের আছে 13, 10টা যদি আমাদের হয়ে যায় তারপরে আছে আবার নেক্সট ডাউট আছে 13। আমি অঙ্কে খুবই কাঁচা, 13 এর অঙ্কটা তখন দেখতে থাকি। ফোকাল লেন্থ অফ লেন্স, আচ্ছা আচ্ছা আচ্ছা, লেন্স মেকারস ফর্মুলা দিয়ে করতে হয়। হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভ্যালু পুট করা, দেখো কত আসছে, -8.46, সুপ্রতিমের আনসার। মাইনাস সাইন ছাড়া হবে না কিন্তু মমিতা, 8.46 শুধু বললে হবে না, -8.46, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, -8.46, তাহলে -8.46, ঠিক আছে। অঙ্ক ঠিক হলে পারে, এই যে আমি বললাম 8.46, অঙ্ক ঠিক হলে পারে সাইন আমাদের ঠিকঠাক আসবে। তাহলে আমাদের কি ফাইন করতে বলেছিল, এটাই মনে হয় ফাইন করতে বলেছিল, তাই না? তাই আমার কোশ্চেনটা দেখে নি, ওভার কনফিডেন্সও তো ভালো না, কোশ্চেনটাই আমি পড়িনি লাস্টে কি ফাইন করতে হচ্ছে, ফোকাল লেন্থই মনে হয় 10 10, ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেয়ারফর ফোকাল লেন্থ অফ দ্য মিরর ইজ 8.46 সেন্টিমিটার, ঠিক আছে, ফোকাল লেন্থ অফ দ্য মিরর ইজ 8.46 সেন্টিমিটার, ব্যাস। আর নেগেটিভ সাইনটা তো এসছে এমনিতেই ঠিকঠাক। বোঝা গেল ব্যাপারটা, এটা বুঝেছো, এটা আমি তোমাদের রেসপন্স দেখে বুঝেছি যে এটা তোমরা বুঝেছো, এই জন্য আমি বুঝেছো কিনা আমি এটা জিজ্ঞাসা করছি, না বুঝলে পরে আমাকে এটার আনসার দিতে পারতে না, যে অবজেক্ট আর ইমেজ ডিস্টেন্সটা উইথ রেসপেক্ট টু মিরর, এটা আনসারটা দিতে পারতে না। আচ্ছা, 10 এর পরে কোনটা জানো, ভুলে গেলাম, আজকাল ভুলে যাই না এত বেশি। 10 এর পরে 13, হ্যাঁ 13টাই তো পড়লাম তখন। আচ্ছা, 13 বলছে the focal length of the lens of refractive index 1.5 in air is 10 centimeter. If air is replaced by water of refractive index 4/3, its focal length is focal length find করতে বলেছে। আচ্ছা,
the focal length of the lens or refractive index 1.5, তাহলে ওর মেটেরিয়ালটা যেটা আছে গ্লাসি আছে ধরে নেবো, সেটা হচ্ছে 1.5 in air is 10 সেন্টিমিটার, তাহলে ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমাদের এখানে লেন্স মেকারস ফর্মুলা যেটা ছিল, তাহলে ফ্রম লেন্স মেকারস ফর্মুলা লিখতে হবে কেন, ফ্রম লেন্স মেকারস ফর্মুলা এমনি জেনারেলাইজড ভাবে যেটা ছিল সেটা ছিল হচ্ছে 1/f is equal to mu g minus mu m divided by mu m into 1/r1 minus 1/r2, এটা ছিল জেনারেলাইজড ভাবে। এবার যদি সারাউন্ডিং মিডিয়ামটা যদি এয়ার মিডিয়াম হয়, আমি এখানে ধরো এফ এ লিখলাম, ঠিক আছে, এফ এ মানে এয়ার মিডিয়ামে ফোকাল, তাহলে সারাউন্ডিং মিডিয়ামটা যদি এয়ার মিডিয়াম হয় তাহলে 1/fa is equal to mu m, মানে তখন মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত 1, তাই তো। সারাউন্ডিং মিডিয়ামটা যদি এয়ার মিডিয়াম হয় তাহলে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে কত 1, তাহলে মিউ জি শুধু এখানে থাকবে মিউ জি মাইনাস 1, কেন না, তখন মিউ এম হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য মিডিয়াম, এন্ড ইন দিস কেস দ্য মিডিয়াম ইজ এয়ার, of which the value of refractive index is 1. এবার তারপরে এখানে 1/r1 minus 1/r2, এটা হয়ে গেল ডট 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 ইকুয়েশন 1। তারপর জলের মধ্যে ডুবিয়েছে না, তাই তো বলেছে ওয়াটারে ডুবিয়েছে, ওয়াটারে ডোবালে পরে তখন তাহলে এখানে কি হবে, মিউ জি মাইনাস মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ ইন্টু 1/r1 minus 1/r2 ডট ডট ইকুয়েশন 2। তখন সারাউন্ডিং মিডিয়ামটা ওয়াটার মিডিয়াম হয়ে যাবে। এবার আমাদেরকে এই এফ এটা বলে দিয়েছে, এফ ডাব্লিউটা ফাইন্ড করতে হবে, তাহলে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2, এটাকে এটা দিয়ে ডিভাইড করি, তাহলে এফ ডাব্লিউ বাই এফ এ, হয়ে গেল। এটাকে এটা দিয়ে ডিভাইড করলে পরে উপরে মিউ জি মাইনাস 1, তাহলে এরকম আসবে মিউ এম, এই মিউ এম বলছি মিউ ডাব্লিউ, সরি মিউ ডাব্লিউ ইনটু মিউ জি মাইনাস 1 ঠিক আছে, তার নিচে মিউ জি মাইনাস মিউ ডাব্লিউ, মিউ জি মাইনাস মিউ ডাব্লিউ, এই তো। তাহলে মিউ ডাব্লিউ হচ্ছে 4/3, 4/3 নেবো নাকি 1.33 নেবো, এর আনসার কেমন দিয়েছে, ওয়াটার ইজ 4/3 বলেছে, তো চলো 4/3 নি। তাহলে মিউ ডাব্লিউ হচ্ছে 4/3, মিউ জি 1.5, 1.5 মাইনাস 1, আবার এখানে মিউ জি 1.5 মাইনাস আবার 4/3, তাহলে এখানে কত আসছে, 1.5 এর থেকে মাইনাস 1 করলে কত 0.5, 0.5 আর 4 মাল্টিপ্লাই করলে পরে কত আসছে 2, তাহলে 2/3, নিউমারেটরে আসছে 2/3, ডিনোমিনেটরে আসছে 3×45, 4.5 মাইনাস 4 মানে 0.5, 0.5/3, তাহলে 0.5/3, তার মানে এটা 4 আসছে। এই ক্যালকুলেশন দেখিস কিন্তু, হ্যাঁ আমি ঠিকঠাক করলাম কিনা, আমার ক্যালকুলেশন খুব ভুল হয়, দেখে নিস ঠিক করেছি কিনা। তাহলে এফ ডাব্লিউ কত আসছে, এল ডাব্লিউ ইজ ইকুয়াল টু তাহলে 4 ইন্টু এফ এ, এবার এফ এ বলে দিয়েছিল 10, তাহলে 40 সেন্টিমিটার, আনসার তাহলে 40 সেন্টিমিটার আসবে। এটা কি ছিল এমসিকিউ, তাহলে অপশন সি হচ্ছে, ঠিক আছে কিনা দেখ ক্যালকুলেশন, ঠিক আছে রাইট, বা ক্যালকুলেশন ঠিক থাকলে রাইট লিখবি, ক্যালকুলেশন ভুল হলে পরে রং লিখবি, লেখ কমেন্ট বক্সে।
ঠিক আছে কিনা দেখ। আর তোদের অপশন সি হচ্ছে কিনা সেটাও দেখ। যাক, একজন লিখেছে রাইট। বেশ, আচ্ছা তাহলে ঠিক হলো 13-এরটা। 13-এর পরে হচ্ছে নেক্সট ডাউট আমাদের ছিল 14। এবার আমাদের 14-এরটা করতে হবে। ফোরটিন কি ছিল দেখি, দেখি শেষ হয়ে গেল তো। 14-এর পর একটাই আছে 15। আচ্ছা 14 বলছে টু লেন্সেস আর প্লেসড ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার অ্যান্ড দ্য ফোকাল লেন্থ অফ কম্বিনেশন ইজ 80 সেন্টিমিটার। If the focal length of one is 20 centimeter, then the power of the other, আরেকটার পাওয়ার ফাইন করতে বলেছে। আচ্ছা পাওয়ার কত হবে, চারটে অপশন, এটা এমসিকিউ। Two lenses are placed in contact with each other and the focal length of combination is 80 centimeter. Focal length of one is 20 centimeter, একটার হচ্ছে 20, আর একটার পাওয়ার কত, আর একটার পাওয়ার কত। তাহলে 1/f is equal to 1/f1 plus 1/f2। একটু কায়দা করে লিখি, 1/f1 plus p2। p2 মানে কয়টার পাওয়ার, এটাই আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে p2 is equal to 1/f minus 1/f1। আর কম্বিনেশনের ফোকাল লেন্থ কত বলেছে, আচ্ছা এটা একটু সহজ করি। হ্যাঁ, তাহলে f1 minus f by f into f1। আচ্ছা কম্বিনেশনের ফোকাল লেন্থ কত বলেছে, শুধু আচ্ছা 14 কত কত গেল, কম্বিনেশনের 80 আর ওর হচ্ছে 20। তাহলে f1 টা 20 আর f হচ্ছে 80। f1 টা হচ্ছে 20, f হচ্ছে 80। তাহলে f1 হচ্ছে 20, f হচ্ছে 80। f1 হচ্ছে 20, f হচ্ছে 80। তাহলে এখানে উপরে -60 আসছে, নিচে আসছে 80 into 20। তাহলে ক্যালকু করলে পরে কত দাঁড়াচ্ছে, 60 divided by 1600 minus 0.0375 minus 0.0375। এইটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। আমাকে যদি ডায়াপ্টার ইউনিটে আনসার ফাইন্ড করতে হয় তাহলে আমাকে মিটার ইনভার্সে যেতে হবে। ডায়াপ্টার ইউনিটে যদি আমাকে ফাইন্ড করতে হয় তাহলে মিটার ইনভার্সে যেতে হবে। মিটার ইনভার্সে যদি আমি যাই, সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছে না, কিন্তু সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যাচ্ছে। তাহলে সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যেতে গেলে আবার উল্টো কেস, কি না 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাইনাস 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে -3.75 ডায়াপ্টার, -3.75 ডায়াপ্টার। ঠিক আছে, তাহলে 14 অপশন ডি ম্যাচ করছে। 14 তাহলে অপশন ডি ম্যাচ করছে। যাদের যাদের 14 এর টাতে সমস্যা হয়েছিল তারা 14টা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। বাহ, এটা বেশ সুন্দর। এটা মনে হয় শুভম, প্রবাবলি নাম দেখে যে আমি বুঝছি। খুব সুন্দর একটা জিনিস পাঠিয়েছে, থ্যাংক ইউ শুভম। এই তো আমাদের মোটামুটি এই করে করেই তো এই বছরটা কেটে গেল, আর 1 মাস কি 1.5 মাস এরকম হয়তো আমাদের সময়টা আছে। তো যেটুকুনি ভালোবাসা তারপরে থাকবে পরীক্ষার পরেও, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল। এখন আমাকে এই সমস্ত সিম্বল পাঠিয়ে কোনো লাভ নেই। পরবর্তীকালে যদি দেখা যায় যে সামনের বছরও রাস্তায় দেখলে পরে চিনতে পারছিস, তাহলে পরে বুঝবো যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে।
আচ্ছা, তো যেটা বলছিলাম যেটা তাহলে 14টা হলো, এবার হচ্ছে 15 করতে হবে, 15 করতে হবে। আর এই ওয়েভ অপটিক্স এর কোন কোন অঙ্কগুলো লাইভ ক্লাসে করা হয়নি আমাকে এক্ষুনি হোয়াটসঅ্যাপ ইনবক্সে আমাকে জানা। উজ্জয়িনী, আশা করি ক্লাসে আছিস। উজ্জয়িনী আর বিশাল, এই দুজনকে আমি দায়িত্ব দিলাম, দুজনেই আমাকে জানা। আর সৌম্য, সৌম্য মোটামুটি রেগুলার ক্লাস করে। তো তোরা এই তিনজন আমাকে হোয়াটসঅ্যাপে জানা যে ওই ওয়েভ অপটিক্সের কোন কোন নিউমেরিক্যালগুলো আমাদের বাকি আছে। হ্যাঁ, আমাকে তাহলে হোয়াটসঅ্যাপ ইনবক্সে, পার্সোনাল ইনবক্সে আমাকে তাহলে জানা কোন কোনগুলো ওয়েভ অপটিক্সের বাকি আছে। আর এই 15 এক্ষুনি হয়ে যাবে। এরপরে আবার কি করব, 15-এর পরে হচ্ছে আমাদের ওয়েভ অপটিক্সের নিউমেরিক্যালের শিটে যেগুলো লাইভ ক্লাস আমি এখনো পর্যন্ত করাইনি সেগুলোকে তাহলে করাবো, বোঝাবো। তাহলে 15 হলো, এই সরি 14 হলো, এবার 15। কি বলেছে, ফিগার শোজ দ্য প্যারালাল বিম monochromatic লাইট কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এটা ওই যে আমরা একটু আগে যে ফর্মুলাটা করলাম, দেখে যে সে কনভেক্স দিয়ে দিয়েছে আর কি। এটা 1/v, এই সরি 1/v বলছি, μ2/v, μ2/v minus μ1/u is equal to μ2 minus μ1/r। এটা ধরে করতে হবে। আচ্ছা, এবার আমাকে বলো তো বুদ্ধি করে, দেখো প্যারালাল রে এসে ইনসিডেন্ট করেছে, কনভেক্স সারফেস সাথে প্যারালাল রে এসে ইনসিডেন্ট করেছে। তাহলে বলো তো অবজেক্ট ডিসটেন্স কত? অবজেক্ট ডিসটেন্স কি হবে এখানে, মানে আমি ইউটা কি লিখবো কমেন্ট বক্সে লেখো। আমি তো এখন ভিটা লিখতে থাকি। ও, ভিটাই তো ফাইন করতে হবে, ভি কি লিখবো? μ2 কি বলেছে দেখি, μ2 বলেছে হচ্ছে 1.6, μ2 হচ্ছে 1.6, ভিটা ফাইন করতে হবে। এই পার্টটা তোরা বলবি কত। আর এদিকে এয়ার মিডিয়াম আছে, তাহলে μ2 সেকেন্ড মিডিয়াম যেটা, মানে এরকম তো স্ট্রাকচারটা এরকম আর কি, এরকম আর কি স্ট্রাকচারটা আছে। এইখানে এটা হচ্ছে μ2টা হচ্ছে 1.6, এটা হচ্ছে μ1 হচ্ছে এয়ার মানে 1, তাহলে μ2 হচ্ছে 1.6 মাইনাস 1, আর আর লাইটের ডাইরেকশনে রেডিয়াস অফ কার্ভেচার 30, তাহলে প্লাস 30। এই ইউটা বল কত হবে? ভেরি গুড, ইনফিনিটি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে মাইনাস, তাহলে এখানে আমি একটা কাজ করি, তাহলে মাইনাস μ1/ইনফিনিটি, তাহলে কি হয়ে গেল 1.6/v is equal to 1.6 এর থেকে 1 সাবট্রাক্ট করলে পরে কত হয় 0.6, তাহলে 0.6/30। তাহলে এখানে v is equal to আসছে 1.6 into 30/0.6, মানে 16 into 30 divided by 6, তাহলে 80 প্লাস 80 সেন্টিমিটার। মানে একই কেস আর কি, এটা রেয়ার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম। তাই লাইটটা এইভাবে না গিয়ে লাইটটা এই যাবে, গিয়ে তার মানে এরকম ভাবে আসবে। ও সরি, তো প্যারালাল, হ্যাঁ সেটা তো প্যারালাল আছে, প্যারালাল এরকম যাবে, গিয়ে তার মানে এরকম একটা জায়গাতে মিট করবে, সেটা হচ্ছে প্লাস 80 সেন্টিমিটার। ইমেজটা ফর্ম করবে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই 15-এরটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম আর কি এটা, ঠিক আছে। তাহলে 15-এরটা যাদের যাদের বুঝতে সমস্যা হয়েছিল তারা 15-এরটা বুঝেছে কিনা, আন্ডারস্টুড আর নট বলে লেখো। আর ইন দ্য মিন টাইম আমাকে হোয়াটসঅ্যাপ পার্সোনাল ইনবক্সে ওয়ে অপটিক্সের কোন কোন অঙ্কগুলো লাইভ ক্লাসে এখন অবধি হয়নি সেটা আমাকে একটুখানি জানিয়ে দাও।
দুজনের থেকে দু রকমের আমি আনসার পেলাম। উজ্জয়নে লিখেছে এগুলো হয়ে গেছে কোনগুলো না 1 2 3 4 5 6 7 11 18, আর বিশাল আবার লিখেছে 10 13 15 16 এগুলো হয়নি। এবার আমি কি বুঝবো 1 2 3 4 5 6 7 যদি ওর কথা মতো না হয় তাহলে 8 9 10, তাহলে তো ওয়েব ফিক্সের অনেকগুলো অঙ্ক বাকি আছে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যদি হয় তাহলে 8 9 10, 8 বাকি 9 বাকি 10 বাকি, আবার এখন 12 13 14 15 16 17, 12 13 14 15 16 17, বিশাল আবার লিখেছে না ওয়ে অফ নিউমেরিক্যাল সৌম্য লিখেছে 7 10 12 16 17, এই কটা বাকি। ভগবান, আমাকে এবার ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে তো। ওরে আমাকে এবার ভেন ডায়াগ্রাম ড্র করে দেখতে হবে যে ইন্টারসেকশন এই তিনজনের মত, আমাকে এবার ভেন ডায়াগ্রাম ড্র করতে এরকম ভাবে দেখতে হবে এদের প্রত্যেকের সঙ্গে কোনটা কোইনসাইড করছে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন আমাকে তৈরি করতে হবে। আচ্ছা আমি একটা কাজ করি, শোন আমি, ঠিক আছে সৌম্য বলেছে 7 10 12 16 17, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ওয়েবটিক্সের নিউমেরিক্যালের শিটটা বার করে আমার মোটামুটি মনে আছে যে যেগুলো যেগুলো আমি করাইনি, তো দেখছি তোদের যে এরকম অবস্থা তোদের জানতাম না। ওয়েব অপটিক্স ওয়েব, এই মোবাইলটা যদি কোনো চোর চুরি করে নিয়ে যায় সে শুধু দেখবে কোয়েশ্চেন আছে, সলিউশন আছে, জয়েন্ট এন্ট্রান্স আছে, হ্যান আছে, ত্যান আছে, পাগল হয়ে আবার ফেরত দিয়ে দেবে। দাঁড়া 7, হ্যাঁ 7টা হয়নি ঠিক, 10 10 10ও হয়নি ঠিক বলেছে, 12 অ্যাঙ্গুলার রেজলিউশন, 12টা হয়ে গিয়েছিল মনে হয় সমু, 12টা অ্যাঙ্গুলার রেজলিউশনটা আমি আগের দিনও বলেছিলাম, এটা হয়ে গিয়েছিল। একজন লিখেছে 10 13 15 16 বাকি, 10 13 15 16, আচ্ছা এটা কে লিখেছে দেখি, কে লিখেছিস, নাম না লিখে বুঝতে পারবো। ও স্বাগত লিখেছে, আচ্ছা 10 13 15 16, আচ্ছা আমি একটা কাজ করি, হ্যাঁ আমার যেটুকুনি যে কটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্বাগত বুঝেছি, যে কটা আমার নলেজে আছে টাইম ওয়েস্ট না করে, যেগুলো হয়নি আমি একদম কনফার্ম সেগুলোকে আমি আগে করাচ্ছি, করানোর পরে তারপরে যদি আর কিছু বাকি থাকে তাহলে সেটা আমাকে বলবি। 10 13 15 16 বাকি বলেছো, তাহলে 10 13 15 13 15, আচ্ছা ঠিক আছে, তাহলে 7টা দিয়ে শুরু করছি। ওই বাবা একজন আমাকে একটা মুদিখানার ফর্দ দিয়েছে, মুদিখানার ফর্দ 1 2 5 3 11, আচ্ছা ঠিক আছে আমি আমার মতো করে করাচ্ছি, তারপর তোরা আমাকে ফিডব্যাক দিবি, যেগুলো বাকি থাকবে সেগুলো আমি পরের সপ্তাহে করাবো। দেখ
সেভেনটা বলছে monochromatic light has the same optical path when it traverses 2 cm and 2.25 cm through glass and water medium. If mu w is 1.33, find mu g. এই অপটিক্যাল পাথ মানে মনে রাখবি, অপটিক্যাল পাথ মানে হচ্ছে যে মিডিয়ামের মধ্যে দিয়ে লাইট যাচ্ছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইনটু জিওমেট্রিক পাথ, রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইনটু জিওমেট্রিক পাথ মানে কিরকম, সাপোজ ধর এটা একটা মিডিয়াম আছে, মিডিয়াম দিয়ে লাইট ধর এতটা ডি ডিসটেন্স ধর ট্রাভেল করেছে, ঠিক আছে, এই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স সাপোজ ধরে কর মিউ, তাহলে অপটিক্যাল পাথ হচ্ছে মিউ ডি। কিন্তু এয়ার মিডিয়ামে অপটিক্যাল পাথ আর জিওমেট্রিক্যাল পাথ হচ্ছে ইকুয়াল এয়ার মিডিয়াম। কেন এয়ার মিডিয়ামে অপটিক্যাল পাথ আর জিওমেট্রিক্যাল পাথ ইকুয়াল? তখন এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইটসেলফ হচ্ছে 1, তো যার জন্য সেইখানে মনে করে একটা লাইট এখান থেকে এই ডিসটেন্সে ট্রাভেল করেছে, সাপোজ 5 সেন্টিমিটার ডিসটেন্স গেছে ইন এয়ার মিডিয়াম, তাহলে আমাদের কি করতে হবে, 5 সেন্টিমিটার ডিসটেন্স মানে জিওমেট্রিক্যাল পাথ ইনটু এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, সেটা তো 1, তাহলে তো সেই ওই 1 মানে ওটাই তো দাঁড়ালো 5 ইন্টু 1 মানে 5ই আমরা পাচ্ছি। তো সেই জন্য আমরা এয়ার মিডিয়ামে এক্সপেরিমেন্ট করার সময় অপটিক্যাল পাথ আর জিওমেট্রিক্যাল পাথ ইকুয়াল হয়, ঠিক আছে, কিন্তু মিডিয়াম চেঞ্জ হয়ে গেলে পরে তখন সেটা ইকুয়াল হবে না। তাহলে এবার বলছে যে monochromatic light has the same optical path when it traverses 2 cm through glass। আচ্ছা তাহলে mu g into 2 আর হচ্ছে 2.25 cm in water, refractive index 1.33, তাহলে 1.33 into 2.25, তাহলে আমাদের এখানে মিউ জি ফাইন করতে হবে। তাহলে দেখি কত আসছে ক্যালকুলেট করে, 1.33 into 2.25 divided by 2, 1.33 into 2.25 যত হলো divided by 2 মানে 1.496, 1.496 and nearly the 1.5 রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস। তাহলে 7 এরটা আমাদের হলো, ঠিক আছে, এগুলোকেও কাউন্টিং এর মধ্যে নিবি কিন্তু, হ্যাঁ এগুলো আমাকে কাউন্টিং এর মধ্যে নিবি, নিয়ে ওই স্বাগত, উজ্জয়িনী, সৌমদীপ, বিশাল সবাই আমাকে কিন্তু ঠিকঠাক করে ফ্রেশ করে কিন্তু আমাকে জানাবি কালকের মধ্যে। আচ্ছা হয়ে গেল 7টা, আর যেন 9টা হয়ে গেছিল আমার মনে আছে, 9, 8, 9, 10 এগুলো সব হয়ে গিয়েছিল, 11 হয়ে গিয়েছিল, অ্যাঙ্গুলার রেজলিউশনও হয়ে গিয়েছিল। ব্রুস্টার্স অ্যাঙ্গেলটা আমি 13টা করাইনি, 13টা তোরা নিজেরা পারবি করতে। হোয়াট ইজ দ্য ব্রুস্টার্স অ্যাঙ্গেল ফর এয়ার টু গ্লাস ট্রান্সমিশন, তার মানে ওই পোলারাইজেশন থেকে দিয়েছে আর কি, থিটা পি ইজ ইকুয়াল টু tan ইনভার্স মিউ করতে হবে, তার মানে tan ইনভার্স 1.5, tan ইনভার্স 1.5, এই tan ইনভার্স 1.5 কত আছে দেখে না একবার। সিবিএসই বোর্ডের স্টুডেন্টদের জন্য শুধু tan ইনভার্স 1.5 লিখলেই হবে, ঠিক আছে, 56.31, 56.31 ডিগ্রি। তাহলে ব্রুস্টার্স অ্যাঙ্গেল বা পোলারাইজেশন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, পোলারাইজিং অ্যাঙ্গেল অনেকগুলো টার্মের আছে, যাই হোক না কেন সেটা 56.31 ডিগ্রি। আচ্ছা ডিফ্রাকশন 14টা হয়ে গেছিল মনে আছে আমার, 15টা হয়নি, 15টা হয়নি মনে আছে, তারপরে 16টাও হয়নি এটা মনে আছে, 17 আগের দিন করিয়েছিলাম, সাংগাসের এক্সাম্পল দিলাম, 18টাও করিয়েছি মনে আছে উইজের সঙ্গে, 16, 17 হয়নি কনফার্ম।
তাহলে 16 আর 17টা করছি, তাহলে এখানে 7 আর 13 হয়ে গেল। ফিফটিনটা কি বলেছে? A convex lens made of glass of refractiveness 1.5 is dipped in turn, ঠিক আছে, তাহলে মিউ জি হচ্ছে 1.5, মিউ জি হচ্ছে 1.5 is dipped in turn, মানে প্রথমে কোথায়, রোমান 1 মিডিয়াম এ অফ refractiveness 1.65, তাহলে মিডিয়ামে refractiveness 1.65। আচ্ছা, এবার জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখ, সেটা হচ্ছে নরমালি যদি আমি ফোকাল লেন্থের কথা বলি 1/f, তারপরে হচ্ছে এয়ার মিডিয়ামে থাকলে মিউজি মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এবার যখন আমি ফার্স্ট মিডিয়ামে ডোবাচ্ছি তখন 1/f ড্যাশ ইজ ইকুয়াল টু, তাহলে দাঁড়াচ্ছে মিউজি মাইনাস মিউ এম ডিভাইডেড বাই মিউ এম ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এবার এখানে মিউজি আছে, ঠিক আছে, যদি এবার আমরা এখানে এটাকে ধর ইকুয়েশন 1 নিলাম, এটাকে ইকুয়েশন 2 নিচ্ছি, তাহলে যদি আমরা এখানে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই যদি ইকুয়েশন 2 করি, যেরকম একটা অঙ্ক একটু আগেই করলাম, তাহলে 1/f বাই 1/f, তাহলে f ড্যাশ বাই f হবে ইকুয়েশন 1/2 করলে, তাহলে উপরে হবে হচ্ছে মিউ এম ইন্টু মিউ জি মাইনাস 1, নিচে আসছে মিউ জি মাইনাস মিউ এম, তারপরে হচ্ছে মিউ এমটা হচ্ছে 1.65, মিউ জি 1.5 মাইনাস 1, মিউ জি 1.5 মাইনাস 1.65। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখ খেয়াল করে, উপরটা পজিটিভ নিচটা দেখ নেগেটিভ হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন আর দরকার নেই, শুধু এখানে আমরা লিখবো হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে মানে তাহলে f ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস f হয়ে যাবে। f ড্যাশ মানে হচ্ছে ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইন দিস মিডিয়াম, তাহলে মিডিয়ামটাতে ফোকাল লেন্থটা অ্যাকচুয়াল যে ফোকাল লেন্থ তার অপোজিট টাইপের হয়ে যাচ্ছে, অপোজিট নেচারের হয়ে যাচ্ছে। তাহলে যদি মেন যে লেন্সটা, ঠিক আছে, অ্যাকচুয়াল ফোকাল লেন্থ অনুযায়ী মেন লেন্সটা যদি কনভেক্স হয়, তাহলে এই মিডিয়ামের মধ্যে রাখলে পরে ও কনকেভের মতো বিহেভ করবে। কেন? তার কারণ মানে এই মিডিয়ামে ওর ফোকাল লেন্থটা উল্টে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। যদি আমরা দেখতাম যে এখানে পজিটিভই আছে, এখানে আমি ক্যালকুলেশন করে যদি এখানে পজিটিভই যদি পেতাম, সাপোজ মনে কর যদি এমন হতো যে মিউ এমটা লেস দ্যান মিউজি, তাহলে মিউ এম লেস দ্যান মিউজি হলে তো ডিনোমিনেটর পজিটিভ আসতো, তাহলে আমরা এখানে পজিটিভই পেতাম। তাহলে কিন্তু সেক্ষেত্রে নর্মালি এয়ার মিডিয়ামে যেরকম বিহেভ করে ওই মিডিয়ামটাও তো সেরকমই বিহেভ করতো, মানে কনভেক্স থাকলে কনভেক্সের মতনই বিহেভ করতো, কনকেভ থাকলে কনকেভের মতনই বিহেভ করতো। কিন্তু এখানে যেটা হয়েছে যেটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে, মানে তার মানে ও কনকেভের মতো বিহেভ করবে। যদি মেন এটা কি বলেছে কনভেক্স লেন্স, তার মানে explain giving reason whether it will behave as a converging or diverging lens। তাহলে এখানে লিখতে হবে যে as the focal length becomes negative, as the focal length of the lens becomes negative, as the focal length of the lens becomes negative, so it will behave as concave lens, so it will behave as concave lens or the diverging lens। concave মানে হচ্ছে ডাইভার্জ করে দেবে, কনকেভ লেন্স হলে ডাইভার্জ করে দেবে, কনভেক্স হলে যেরকম কনভার্জ করবে, কনকেভ হলে পরে ডাইভার্জ করে দেবে, এই হচ্ছে ব্যাপার। আর রোমান 2টা কিভাবে করতে হবে, এই একই রকম প্রিন্সিপল রোমান 2টার জন্য। রোমান 2টাতে যদি আবার আমরা এখানে f ড্যাশ বাই f যদি করি,
তাহলে সেক্ষেত্রে হচ্ছে মিউ এম কত বলেছে 1.33 1.33, তাহলে এখানে মিউ এম এর জায়গাতে আসবে 1.33, ঠিক আছে, মিউ এম এর জায়গায় আসবে 1.33, মিউ জি 1.5 আছে -1, ডিনোমিনেটরে মিউ জি মাইনাস মিউ এম, তাহলে 1.5 মাইনাস 1.33, তাহলে এটা তাহলে পজিটিভ আসবে, তাহলে পজিটিভ আসবে মানে তাহলে কনভেক্স লেন্সের মতনই বিহেভ করবে সেকেন্ড মিডিয়াম। তাহলে লিখতে হবে যে অ্যাজ দ্য focal length remains positive, as the focal length of the lens remains positive in this medium, as the focal length of the lens remains positive in this medium, so it will behave as a convex or converging lens, so it will behave as convex or a converging lens। হয়ে গেল। 15 টা বুঝেছিস কিনা আমাকে জানা তো দেখি, বল 15 টা বুঝতে পারলি কিনা, আন্ডারস্টুড অর নট 15 টা বল। ঠিক আছে, ওয়ে অপটিক্সের সবকটা ক্লাস, ওয়ে অপটিক্সের নিউমেরিক্যাল যে আমি করিয়েছি একটা ক্লাসে তো করানো হয়নি, 2-3টে ক্লাস মিলিয়ে করানো হয়েছে, ওই জন্য সবকটা ক্লাস যে না দেখবে সে কংক্রিট রিপোর্ট আমাকে দিতে পারবে না যে কোন কোন অঙ্কগুলো হয়েছে কোন কোন অঙ্কগুলো হয়নি, ঠিক আছে। তো সেই জন্য প্রতিটা ক্লাস লাস্টের যে কটা ক্লাস 3-4টে ক্লাসে ওয়ে অপটিক্সের নিউমেরিক্যাল চলছে সেই সবকটা ক্লাস আগে দেখতে হবে, দেখলে পরে তুমি আমাকে বলতে পারবে ঠিকঠাক করে যে কোন কোন অঙ্কগুলো হয়েছে কোন কোনগুলো হয়নি, তার কারণ এক একজনের থেকে এক এক রকমের আমি রেসপন্স পাচ্ছি। আমার পক্ষে তো নোট করে রাখা সম্ভব না, এই অঙ্কগুলো করালাম ওই অঙ্কগুলো করাবো, সেটা আমার পক্ষে এবার নোট করে রাখাটা সম্ভব না। 16, আচ্ছা এরকম একটা ফিগার দিয়েছে, এই অ্যাঙ্গেলটা বলা যায় 45 ডিগ্রি, তিনটে লাইট আছে ব্লু গ্রিন রেড, তিনটে কালি আমাদের কাছে আছে, এই হলো গিয়ে ব্লু, ব্লু এখানে যাবে, তারপর হচ্ছে গ্রিন, গ্রিন এই হলো গিয়ে গ্রিন, তারপর হচ্ছে রেড, এই হচ্ছে রেড। তো তিনটে কি ইনসিডেন্ট করেছে, এবার কি হয়েছে তাতে ট্রেস দ্য ফাইনাল পাথ। আচ্ছা প্রত্যেকে রিফারেন্স বলে দিয়েছে, ব্লু এর বলেছে 1.47, ব্লু এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 1.47, তারপর হচ্ছে তোমার গ্রিন এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে মিউ জি, গ্রিন এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলেছে 1.44, তারপর রেড এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলেছে 1.39, রেড এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলেছে 1.39, এগুলো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে, ঠিক আছে।
আমাদের এবার দেখতে হবে একটা ব্যাপার কনফার্ম যে এখানে এরা প্রত্যেকে 45 ডিগ্রিতে ইনসিডেন্ট করবে। আমি একটা ফিগার ড্র করছি তাহলে বুঝতে পারবে। দেখ এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে আমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটাও তাহলে 45 ডিগ্রি হবে। তাহলে এখানে প্রতিটা রের জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কিন্তু 45 ডিগ্রি, প্রতিটা রের জন্য এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কিন্তু 45 ডিগ্রি, প্রত্যেকের জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45 ডিগ্রি, প্রত্যেকের জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45 ডিগ্রি করে আছে, প্রত্যেকের 45 ডিগ্রি, এর 45 ডিগ্রি, এটার 45 ডিগ্রি, এটার 45 ডিগ্রি, প্রত্যেকের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45 ডিগ্রি। এবার আমাদেরকে চেক করতে হবে whether this angle 45 degree is greater or less or equal with the critical angle, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কম নাকি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল মানে সমান, সেইটা আমাদেরকে আগে দেখতে হবে। ঠিক আছে, তাহলে কি করে আমরা করব সেটা হচ্ছে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ইনসিডেন্টটা করেছে, ঠিক আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ইনসিডেন্ট করেছে, এটা একটু বেঁকে গেছে, স্ট্রেট হবে এরকম, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ইনসিডেন্ট করেছে। এবার এই 45 ডিগ্রিটাকেই যদি আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ধরে নিই, ধরছি যদি 45 ডিগ্রিটাকে যদি আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ধরে নিই যে ইফ থিটা সি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, আমি ধরে নিলাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে তার করেসপন্ডিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তাহলে কি হবে? তাহলে মিউ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin থিটা সি, এটা তো আমরা জানি sin থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ, তাহলে মিউ ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা সি, তাহলে এখানে 1 বাই sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি ভ্যালু কত 1 বাই √2, তাহলে এটা তাহলে আসবে সিম্পলি √2 বা 1.414, বোঝা গেল? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে 1.414 যদি হয়, তার 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, মানে সে এটা গ্রেস করে বেরিয়ে চলে যাবে, যেরকম হয় আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে পরে যা হয় দুটো ইন্টারফেস দিয়ে গ্রেস করে যায়। এবার একটা বিষয় খেয়াল করে দেখ, মিউ আর সাইন থিটা সির মধ্যে রিলেশনটা ঠিক কিরকম, বা মিউ আর থিটা সির মধ্যে রিলেশন কিরকম, মিউ ইনক্রিজ করলে থিটা সি ডিক্রিজ করবে এন্ড ভাইস ভার্সা। তাহলে যাদের যাদের খুব এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি কিন্তু ভালো করে শোন, যাদের যাদের মিউ এর ভ্যালু 1.414 এর থেকে বেশি, যাদের যাদের মিউ এর ভ্যালু 1.414 এর থেকে বেশি মানে গ্রেটার, তাদের তাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 45 ডিগ্রি থেকে লেস, যাদের যাদের মিউ এর ভ্যালু 1.414 এর থেকে গ্রেটার, তাহলে ইফ মিউ গ্রেটার দেন 1.414 বা ফর দোজ, এভাবে লিখছি ফর দোজ যাদের জন্য মিউ গ্রেটার দেন 1.414, তাদের থিটা সি কিন্তু আবার লেস দেন 45 ডিগ্রি, তার মানে একটা বাড়লে একটা কমবে, তাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 45 ডিগ্রি থেকে কম। এখানে কাদের কাদের মিউ এর ভ্যালু 1.414 এর থেকে বেশি, ব্লু কালার লাইটের 1.47, গ্রিনের 1.44, তাহলে এই ব্লু আর গ্রিনের এদের হচ্ছে তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 45 ডিগ্রি থেকে লেস, 45 এর থেকে কম, বোঝা গেল? তাহলে 45 এর থেকে কম মানে ঠিক আছে, তার মানে 45 ডিগ্রি থেকে, তাহলে যাদের যাদের মিউ এর ভ্যালু 1.414 এর থেকে বেশি, তাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 45 এর থেকে কম, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 45 থেকে কম মানে তার মানে হচ্ছে
45 ডিগ্রি অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি তাদের ক্ষেত্রে, তাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 45 এর থেকে কম, তার মানে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলে ওরা এখানে ইনসিডেন্ট করেছে এটা ওদের রিকোয়ার্ড যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেই রিকোয়ার্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি। ঠিক আছে, তার মানে ওদের এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ওরা এখানে 45 ডিগ্রিতে ইনসিডেন্ট করেছে, তার মানে ওদের এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 45 ডিগ্রি এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এখানে ওদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি। ঠিক আছে, এটাকে জাস্ট একটু আমি সাইডটা চেঞ্জ করে লিখেছি। 45 ডিগ্রিটা এদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে অ্যাঙ্গেল অফ মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল লেস দ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তার মানে ওরা যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেখানে ইনসিডেন্ট করেছে এই ফেসটাতে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হলে পরে কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট যদি করে তাহলে দে উইল সাফার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে এখানে তাহলে দেয়ারফর ব্লু and green will suffer, শর্টে লিখলাম TIR, তাহলে ব্লু আর গ্রিন হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সাফার করবে, তার মানে ব্লু আর গ্রিনের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তাহলে ব্লু এদিকে চলে আসবে, আর এখান থেকে স্ট্রেট বেরোচ্ছে, বেরিয়ে গেল কেন বলতো, তখন নর্মাল ইনসিডেন্স হয়েছে, নর্মাল ইনসিডেন্স হয়েছে, এর জন্য কোন রকম বেগাবেগির ব্যাপার নেই, স্ট্রেট এইভাবে বেরিয়ে যাবে। আর গ্রিন এদিকে যাবে, রেডের কি হবে, তাহলে রেডের তো আবার রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.39, তাহলে ফর রেডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.39, তার মানে লেস দ্যান 1.414, রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.414 এর থেকে কম, তার মানে ওর যে করসপন্ডিং যে রিকোয়ার্ড ওর যে রিকোয়ার্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা দরকার সেটা তাহলে 45 ডিগ্রি থেকে বেশি। 45 ডিগ্রিতে তাহলে ইনসিডেন্ট করলে পরে ওটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে সমান হচ্ছে না, তাহলে ও তো এখানে ইনসিডেন্ট করেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান 45 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান 45 ডিগ্রি, 45 ডিগ্রি বলছি তো কি লিখছি, গ্রেটার দ্যান 83, তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে গ্রেটার দ্যান 83, তার মানে ও এই যে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা 45 ডিগ্রি, ঠিক আছে, গ্রেটার দ্যান লেস দ্যান হবে, তাহলে রেডের মিউ এর ভ্যালু 1.414 এর থেকে কম, এই যে 1.414 এর থেকে কম, তাহলে 1.414 এর থেকে যদি কম হয় তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 45 ডিগ্রি থেকে তাহলে বেশি হবে, তাহলে 45 ডিগ্রিটাকে আমরা টার্গেট করছি কেন, কারণ 45 ডিগ্রিটা হচ্ছে এক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম মানে তার মানে ওর মধ্যে নর্মাল রিফ্র্যাকশন হবে। ঠিক আছে, গ্রেস করে যদি দেখতাম যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ধর এরকম যদি হতো, রেডের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা ধর 1.414 আছে, রেডের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা 1.414 আছে, তাহলে যে অ্যাঙ্গেলে ওর এখানে ইনসিডেন্স হয়েছে সেটা তাহলে এক্স্যাক্টলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে তখন সেক্ষেত্রে ও গ্রেস করে বেরিয়ে যেত। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে ওর যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে লেস, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম মানে তার মানে হচ্ছে ওর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তো হবে, মানে কোনো প্রশ্নই নেই, তাছাড়াও গ্রেস করেও বেরোবে না, তার মানে নর্মাল যেরকম মানে সাধারণ যেরকম রিফ্র্যাকশন যেরকম হয়, জেনারেল রিফ্র্যাকশন যেরকম হয় সেরকম রিফ্র্যাকশনই ওর হবে। এবার যেহেতু ও ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছে, গ্লাস মিডিয়াম থেকে এয়ার মিডিয়ামে যাচ্ছে, ডেন্সার টু রেয়ারার, ওই জন্য ওর ডেভিয়েশন কোন দিকে হবে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, নর্মালের থেকেও দূরে চলে যাবে।
এই হচ্ছে ব্যাপার। তাই ট্রেস দ্য ফাইনাল পাথ বলতে এইভাবে আমাদেরকে ট্রেস দ্য ফাইনাল পাথ করতে হবে। এবার 16টা দেখ ঠিকঠাক বুঝেছিস কিনা, আন্ডারস্টুড আর নট বলে আমাকে লিখে জানা। ঠিক আছে, এবার আমাকে এগুলো যদিও এগুলো তো রে অপটিক্সেরই প্রবলেম, কিন্তু ওই ওয়ে অপটিক্সের নিউমেরিক্যালি সেটার মধ্যেই ছিল। তো এবার আমাকে মোটামুটি কালকের মধ্যে ওয়ে অপটিক্সের কোন কোন অঙ্কগুলো এক্স্যাক্টলি যেগুলো আমাদের হয়েছে বা বাকি আছে, আমার মনে হয় বাকি নেই, তাও তোরা একবার একটুখানি নিজেরা ক্রস ভেরিফাই করে নিস, ঠিক আছে? আর মানে একটা কি দুটো হয়তো থাকতে পারে, সেগুলো আমি এমনি নর্মাল ওয়ার্কআউট করে দিলে তোরা বুঝে যাবি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এবার আমাদের এই অপটিক্সে একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা আমি একটু পরের দিকে পড়াবো, ঠিক আছে? অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা একটু পরের দিকে পড়াবো, একটা ক্লাসে আমাদের হয়ে যাবে টোটাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিক্যাল, একটা ক্লাসে আমরা করব, একটু পরের দিকে আমরা করব। আর নেক্সট উইকে মানে কামিং উইকে আমরা ওই ইলেকট্রনিক্স পোর্শনটা আমরা শুরু করব অল্প অল্প করে, ঠিক আছে? তাহলে আজকে আপাতত এই অবধি থাকছে, ভালো করে পড়াশোনা করো। আর হচ্ছে এই অপটিক্সের যে পোর্শন অবধি আমরা পড়লাম এটাকে ভালো করে রিভাইজ করো, কারণ আমি যে পরের যে এক্সামটা নেব সেই এক্সামটা কিন্তু ফুল অপটিক্স থাকবে, তার মধ্যে ওয়ে অপটিক্স রে অপটিক্স মিলিয়ে টোটাল অপটিক্সটা হচ্ছে থাকবে, ঠিক আছে? গুড নাইট।